ওকে, সো তোমরা কি একটা নোটিস পেয়েছো ইন কোর্সের ব্যাপারে? জি স্যার, স্যার 20 একটা তারিখে। একাডেমিক প্ল্যানে আর কি 20 তারিখ থেকে দেয়া স্যার। হ্যাঁ, সো ওইটা আমি গতকালকে রাতে দেখলাম। এই যে তোমরা মনে হয় এটা পেয়েছো, রাইট? ইয়েস স্যার। জি স্যার, এটাই। আমি গতকালকে রাতে আমরা পেয়েছি আর কি, সব টিচাররা। তোমরা হয়তো আগে পেয়ে গেছো, বাট এটা আমি জানি না এটা আদৌ ইমপ্লিমেন্টেড হবে কিনা। সো হয়তো আমরা স্যার ইমপ্লিমেন্ট করতে চাইলেও তো হচ্ছে মানে পসিবল মনে হচ্ছে না না, জিনিসটা, মানে পসিবল মানে বললে তো করাই যায়। ধরো আমি বললাম যে আজকে ক্লাস নিয়ে বললাম সিলেবাস শেষ, কালকে ফাইনাল পরীক্ষা দাও, ঠিক আছে? জি স্যার, কিন্তু এটা তো আর প্র্যাকটিক্যাল হলো না আর কি। হ্যাঁ, তাহলে তোমরা কিছু শিখবা না, ঠিক আছে? সো এটা আসলে এটা খুবই শর্ট টাইম, হ্যাঁ, এবং ডিভাইসে আসলে অনেক কিছু কিছু পড়ানোর আছে তোমাদের। মানে আমি সিলেবাসের বাইরের কথা বাদই দিলাম, সিলেবাসে যা আছে সেগুলো যদি পড়াই তাও সম্ভব না। মানে তার আই থিঙ্ক মানে ইভেন 80% আমরা কভার করতে পারবো না। ইট উইল বি লেস দেন লাইক 70% যদি আমরা এর মধ্যে শেষ করতে চাই। তাও খুব বাজেভাবে শেষ হবে, খুব ফাস্ট পড়ায় জাস্ট স্লাইড দেখা দেখা শেষ করে দিলাম, ইট উইল নট ওয়ার্ক এনিওয়ে। সো লেটস সি, আমরা এখনো মানে এটা নিয়ে হয়তো ডিসকাশন হবে, তারপর একটা ডিসিশন আসবে। হ্যাঁ, সো উইল সি। সো এরপরে আমরা লেটস গো ব্যাক টু আওয়ার লেকচার। আজকে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম সিলিকনের, সো ওইটা একটু দেখবো। আচ্ছা, তার আগে একটা পয়েন্ট বলে নিই। সেটা হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা একটা প্রবলেম দেখছিলাম, এক্সাম্পল প্রবলেম, যে প্লেনার প্যাকিং ফ্র্যাকশনে। সেটা যদি আমরা এর আগে তো দেখে আসছি যে এক একটা ল্যাটিসে, ধরো এফসিসি ল্যাটিসে, বিসিসি ল্যাটিসে কিভাবে এই প্যাকিং ফ্র্যাকশন গুলা বের করে যখন আমরা 3 ডাইমেনশনালি চিন্তা করি। কিন্তু অনেক সময় তোমার যেটা আমরা একটু পরে এক্সাম্পলে দেখবো, সেটা হচ্ছে যে যখন আমরা একটা ক্রিস্টাল নিয়ে কাজ করবো, অনেক সময় ফুল 3D ভলিউম নেওয়ার দরকার নেই। আমরা এক একটা ফেস বা ক্রস সেকশন নিয়ে আমরা কাজ করব। তখন হচ্ছে আমার আর বেসিক্যালি মানে যেহেতু এটা 2 ডাইমেনশনাল, সেজন্য জিনিসটা এরিয়াল ক্রস সেকশনটা আমার দরকার, মানে এরিয়াটা আমার দরকার, ভলিউম দরকার নেই। হ্যাঁ, যেহেতু আমি একটা ফেস বা একটা প্লেন নিয়ে কাজ করতেছি। সো সিমিলারলি এখানে দেখো এক্সাম্পলটা আমি এক্সপ্লেন করি নাই লাস্ট টাইম ডিটেলস, আজকে একটু বলে তারপর আমরা সিলিকনের প্রবলেমটা যাব। সেটা হচ্ছে এটা এফসিসি ল্যাটিস, এটা হচ্ছে আমরা 100 প্লেন, 100 প্লেন হচ্ছে এইটার হচ্ছে প্লেনার প্যাকিং ফ্র্যাকশনটা আমরা বের করতে যাচ্ছি। সো হোয়াট ইজ দ্য প্লেনার প্যাকিং ফ্র্যাকশন? প্লেনার প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে যে এই ফেসের মধ্যে আমার হচ্ছে যে total number of atoms into the area of one atom on the plane, ঠিক আছে? যে ফার্স্টে আমাকে দেখতে হবে যে এই ফেসের মধ্যে অ্যাকচুয়ালি কয়টা অ্যাটম আছে এবং এক একটা অ্যাটমের এরিয়াটা কি, ঠিক আছে? সো এটা আগে দেখতে হবে, ডিভাইডেড বাই দ্য টোটাল এরিয়া অফ দ্য প্লেন। ওকে, বুঝা গেছে? যে ফার্স্টে আমি যেহেতু একটা ফেস নিয়ে কাজ করছি, এখানে দেখতে হবে যে এই ফেসের মধ্যে কয়টা অ্যাটম অ্যাকচুয়ালি আছে এবং ওই প্রত্যেকটা একটা সিঙ্গেল অ্যাটমের এরিয়া কি এবং টোটাল কয়টা অ্যাটম আছে। That divided by the area of the plane will give me the planar packing fraction. তাহলে planar packing fraction of 100 plane হচ্ছে যে area of one atom, তো একটা অ্যাটমের এরিয়া into the number of atoms in the plane. এখন যেহেতু এটা 2 ডাইমেনশনাল, আমি 3D তে যাচ্ছি না, সো সেটাকে আমি মানে অ্যাটম গুলোকে আমি স্ফিয়ার না ধরে সার্কেল ধরতে হবে। লাস্ট টাইম এটা নিয়ে একটু কনফিউশন ছিল, আমি মনে হয় বলছিলাম যে না 4πr², বাট আমি এটা মিস করে গেছি যে সেটা হচ্ছে যে ইট ওয়াজ এরিয়া। সো এরিয়া যদি হয়, তুমি একটা ফেস নিয়ে কাজ করো, দেন ইউ শুড জাস্ট কনসিডার ইট অ্যাজ আ সার্কেল, নট অ্যাজ এ স্ফিয়ার। আচ্ছা, তাহলে এখন আসো এফসিসি টা আমরা দেখি। তো এফসিসির 100 প্লেন হচ্ছে এটা। সো 100 প্লেনে কি হয়, এই চারটা কর্নার যদি চিন্তা করো, এরা 1/4 করে পাচ্ছে আর ফেসের মাঝখানে একটা আছে।
So this is 4 into 1/4 plus 1. So দুইটা অ্যাটম। So দুইটা অ্যাটম আর এক একটা অ্যাটমের এরিয়া হচ্ছে গিয়ে যদি আমরা এটাকে সার্কেল হিসেবে ধরি, দ্যাট ইজ পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই area of this face. So এই ফেসের এক একটা এজ যদি a হয়, এই যে যেমন এখানে এজ হচ্ছে a, তাহলে এটার এরিয়া হচ্ছে কি a স্কয়ার। ক্লিয়ার? জি স্যার। তারপরে এরিয়াটা কিভাবে বের করব? এরিয়াটা একইভাবে তোমার ওই যে আমরা আগে যেভাবে দেখছি এফসিসি এর জন্য যে ল্যাটিস কনস্ট্যান্টের সাথে যদি আমরা এই রেডিয়াস অ্যাটমিক রিলেশন বের করতে চাই, তাহলে হচ্ছে দ্যাট ইজ এরিয়া হচ্ছে 4/√2 অফ দ্য রেডিয়াস। সো সেটা a স্কয়ারের জায়গায় বসাও, a স্কয়ারের জায়গায় বসালে এটা হবে যে 16/2 r স্কয়ার। সো r স্কয়ার ক্যান্সেল, then you have this is pi divided by 4. So এটা হচ্ছে planar packing fraction of FCC crystal for 100 plane. একইভাবে সিমিলার কনসেপ্ট আমরা ইউজ করি, সেটা হচ্ছে যদি আমরা 111 প্লেন চিন্তা করি, একই কনসেপ্ট, একই ফর্মুলা, যে প্লেনার প্যাকিং ফ্র্যাকশন অফ 111 প্লেন হচ্ছে এরিয়া অফ ওয়ান অ্যাটম অন দ্য প্লেন। যে প্লেনে একটা অ্যাটমের এরিয়া যদি চিন্তা করো ইনটু দ্য নাম্বার অফ অ্যাটমস, ওকে। সো একটা অ্যাটমের এরিয়া যদি সার্কেল, যেহেতু মানে জাস্ট প্লেনটা নিয়ে চিন্তা করতেছি, নট দ্য ভলিউম, এন্টার ভলিউম যেহেতু না, হ্যাঁ, জাস্ট একটা সারফেস, তাহলে এরিয়া আমাকে কনসিডার করতে হবে। তাহলে এরিয়া অফ ওয়ান অ্যাটম হচ্ছে পাই আর স্কয়ার ইনটু দ্য নাম্বার অফ অ্যাটমস ইন দ্য প্লেন। তাহলে নাম্বার অফ অ্যাটমস এখানে কি হবে দেখো, এটা যেহেতু একটা ট্রায়াঙ্গেল এবং এটা হচ্ছে এটা এফসিসি ল্যাটিস, এই প্রত্যেক ফেসে যে অ্যাটম গুলো আছে সেটার মাঝখান দিয়ে তোমার হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এই লাইনটা গেছে, তার মানে এটার প্রত্যেকটা জায়গা থেকে হাফ করে পাচ্ছে। তাইলে তোমার এখানে দেখো, তুমি যদি এই ছবিটাকে একটু জুম ইন করে আঁকো, যেমন আমি এখানে আঁকছি, তাহলে এই যে ট্রায়াঙ্গেল, এই যে এখানে একটা পয়েন্ট, এই তিনটা কর্নারে তিনটা পয়েন্ট, আর এই ফেস, সে তিনটা ফেসকে টাচ করছে, এই তিনটা ফেসের মাঝখানে নে তোমার একটা পয়েন্ট। সো সেই প্রত্যেকটা পয়েন্ট থেকে হাফ করে পাচ্ছে, ঠিক আছে। সো হাফ করে যদি পায়, তাহলে তিনটা কর্নার থেকে আসতেছে, সরি, কর্নার গুলো যেগুলো সেগুলো 1/6 করে পাচ্ছে, যেহেতু এটা 111 প্লেন। আর সেন্টারের মাঝখান দিয়ে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে হাফ করে পাচ্ছে। তাহলে তিনটা ফেস সে টাচ করতেছে, তাহলে 3 into 1/2, সরি 1/2। আর হচ্ছে কর্নার হচ্ছে গিয়ে তিনটা কর্নারে সে 1/6 করে পাচ্ছে। তাহলে কর্নার গুলা হচ্ছে 3 into 1/6, আর এই যে ফেস গুলা হচ্ছে 3 into 1/2। তাহলে টোটাল হচ্ছে এই যে ফেসটা দেখতে পাচ্ছ, এই ফেসটাতে টোটাল হচ্ছে দুইটা অ্যাটম আছে। বুঝে গেছে? ইজ দিস ক্লিয়ার? জি স্যার। এই যে এখানে হচ্ছে এগুলো হচ্ছে এজ, এখানে হচ্ছে তোমার 1/6 করে পাচ্ছে এই তিনটা এজ থেকে। তাহলে তিনটা এজ থেকে হচ্ছে 3 into 1/6, ওকে। আর হচ্ছে তোমার সেন্টারে টাচ করছে হচ্ছে এইখানে, এইটা একটা সেন্টার, আর এখানে একটা আছে, এটা এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এই যে এগুলাতে সে হাফ করে পাচ্ছে এক একটা শেয়ার। সো দিস ইজ হাফ। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার 3 into হাফ। স্যার 1/6 করে কিভাবে পাচ্ছে? আচ্ছা, 1/6 করে কিভাবে পাচ্ছে সেটা, তার জন্য তোমাকে হচ্ছে আমি যেটা বলবো যে তোমাকে 3 ডাইমেনশনাল ছবিটা দিয়ে তারপর তোমাকে দেখতে হবে যে এই প্লেনটা কিভাবে 1/6 করে পাচ্ছে। স্যার 3 ডাইমেনশনাল দিলে কি স্যার স্ফিয়ারের কনসেপ্টটা চলে আসে না, মানে ভলিউমের কনসেপ্টটা অ্যাটমের ক্ষেত্রে? হ্যাঁ, অ্যাটমের ক্ষেত্রে আসে, কিন্তু আমরা হচ্ছে যেহেতু আমরা মানে দেখবো এক ফ্র্যাকশনটা দেখবো যে কতটুকু ফ্র্যাকশন তোমার এই এজ গুলা থেকে আসতেছে, ঠিক আছে। ফার্স্ট তুমি যখন নাম্বার অফ অ্যাটমস বের করবা, তখন তোমার আর হচ্ছে গিয়ে তুমি ফুল ভলিউমটা চিন্তা করেই বের করবা, কিন্তু আলটিমেটলি আমরা যখন
প্ল্যানার প্যাকিং ফ্র্যাকশনটা এই প্লেনের জন্য বের করব, তখন তোমার জাস্ট হচ্ছে এটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি এরিয়া হিসেবে ধরতে পারো। কারণ ভলিউম যদি এখানে ভলিউম ধরো তুমি, মানে এখানে যদি সেটাকে তুমি স্ফিয়ার ধরো, তাইলে তোমাকে ডিভাইডও করতে হবে মানে পুরো জিনিসটার ভলিউম দিয়ে। আর সেটা তো তুমি করতেছো না, ইউ আর ডিভাইডিং ইট বাই দ্য এরিয়া অফ দ্য প্লেন। ঠিক আছে, সো তুমি যখন নাম্বার অফ অ্যাটমস বের করবা বা তখন তোমাকে অ্যাজ এ হোল জিনিসটা চিন্তা করতে হবে। কিন্তু তুমি যখন প্ল্যানার প্যাকিং ফ্র্যাকশন অফ এ সিঙ্গেল প্লেন আসবে, তখন তুমি অ্যাটমটাকে স্ফিয়ার না ধরে ইউ ক্যান কনসিডার দিস অ্যাজ আ সিম্পলি অ্যাজ আ সার্কেল। ঠিক আছে, জি স্যার। এটা ভলিউম প্যাকিং ফ্র্যাকশন বলে না, ঠিক আছে, জি স্যার। জাস্ট এরিয়াল প্যাকিং ফ্র্যাকশন। ঠিক আছে, বাট জি তুমি স্যার, যখন থ্যাংক নাম্বার অফ অ্যাটমস বের করবা, তখন তো তোমাকে দেখতে হবে যে জিনিসটা তো ফিজিক্যালি তো 3 ডাইমেনশনাল, রাইট? জি স্যার। প্র্যাকটিক্যাল জিনিসটা 3D। কিন্তু আমি হচ্ছে যখন এরিয়াল প্যাকিং ফ্র্যাকশন বের করব, তখন আমাকে অ্যাটম গুলাকে স্ফিয়ার না ধরে হচ্ছে সার্কেল ধরতে হবে। তার রিজনটা হচ্ছে আমি যেহেতু ডিভাইড করতেছি এরিয়া দিয়ে, তাহলে উপরেও আমার এরিয়া টার্মটা থাকতে হবে। উপরে যদি ভলিউম থাকে, নিচে এরিয়া থাকে, তাহলে তো তোমার মানে এটা প্ল্যানার প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে এটা রেশিও, তাহলে তো রেশিও আসবে না, তো তাহলে হয়ে যাবে কি সেন্টিমিটার, রাইট? জি স্যার। উপরে যদি ভলিউম থাকে সিএম কিউব আর নিচে তোমার থাকে সেন্টিমিটার স্কোয়ার, রাইট? তাহলে দিস উইল বিকাম দ্য ইউনিট উইল বিকাম সেন্টিমিটার, সো দিস উইল নট বি আ ফ্র্যাকশন। জি স্যার। ঠিক আছে, বুঝতে সো পেরেছি। তোমাকে এটা ধরতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1/6। তো 1/6টা আমি বলবো যে এটা দেখার জন্য তোমরা যে ক্রিস্টাল ভিউয়ার দিছিলাম না তোমাদেরকে লিংক, হ্যাঁ, এই ক্রিস্টাল ভিউয়ার সফটওয়্যারটা তো জাভা, এখানেই আছে, স্লাইডেই আছে, আই থিংক প্রথমে আমরা দিছিলাম। কোথায় কোথায়, ওকে, এই যে এখানে ক্রিস্টাল ভিউয়ার 2। সো এটাতে ক্লিক করে 100 প্লেনটা দেখবা 3D তে, দেখলে তাহলে বুঝতে পারবা যে ওটা 1/6 কেন হয়েছে। Okay, so that goes about the plane. আচ্ছা, কোথায় গেল? Let's go back. Okay, আচ্ছা, তারপরে হচ্ছে এরিয়া অফ দিস প্লেন। এই প্লেনের ভলিউমটা আমরা নিব না, প্লেনের এরিয়াটা আমরা নিব, যেহেতু এটা এরিয়াল প্যাকিং ফ্র্যাকশন। এখন এটা তো একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল যদি হয়, ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে কি হাফ ইনটু বেস ইনটু হাইট। তাহলে হাফ বেস ইনটু হাইট, রাইট? এখানে তোমাকে বের করতে হবে যে এই বেস আর হাইট, এটাকে তোমাকে আর এর সাপেক্ষে তোমাকে এটা ক্যালকুলেট করতে হবে। সো এখানে তুমি কিভাবে করবা সেটা হচ্ছে ওই একইভাবে আগের মতোই, সেটা হচ্ছে যে তোমার আর আর এটা যদি তুমি চিন্তা করো যে এটা হচ্ছে তোমার 2r, আর এখান থেকে আসতেছে আর মানে এই ডায়াগোনালটা হচ্ছে 4r। আর তাহলে পিথাগোরাস থিওরেম যদি তুমি অ্যাপ্লাই করো, 4r স্কয়ার ইকুয়াল টু মানে is 2r স্কয়ার প্লাস h স্কয়ার। ওকে, সো এখান থেকে তুমি হচ্ছে h আর r এর একটা রিলেশন তুমি বের করতে পারবা। ওকে, সো হাফ বেস হচ্ছে কোনটা, ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে এই ডায়াগোনালটা। তাহলে বেসটা কি, বেসটা হচ্ছে কি 4r, তাহলে বেস হচ্ছে 4r। আমার যেটা দরকার, আমার হচ্ছে কি এই ট্রায়াঙ্গেলের যে হাইট, এই হাইটটা আমার দরকার। সো হোয়াট ইজ দিস হাইট? সো এই হাইটটা তুমি পিথাগোরাস থিওরেম এখানে অ্যাপ্লাই করবা, বা করে তুমি হচ্ছে এই হাইটটা তুমি বের করতে পারবা। সো ইউ ক্যান গেট দিস হাইট। ওকে, সো এখান থেকে you get this relation 4r square equal to 2r square plus h square, so 12r square equal to h square, so h equals to 2√3 into r. আমি জিওমেট্রিটা আর একে দেখালাম না, কারণ এই মাউস দিয়ে আঁকাটা খুবই প্রবলেমেটিক, ক্লিয়ারলি বোঝা যায় না, বাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, রাইট? জি স্যার, Yes, sir. বুঝতে পেরেছি। কিন্তু স্যার আমাদের অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশনটা যেমন হচ্ছে একটা ক্রিস্টাল স্ট্রাকচারে বোঝা যায় যে কতটুকু ডেন্স, কিন্তু প্ল্যানার প্যাকিং ফ্র্যাকশনটার সিগনিফিকেন্স আসলে কি? স্যার এই প্লেনার প্যাকিং ফ্র্যাকশনটা কি স্যার এরকম যে প্লেন গুলা আসলে 3D যদি যেত তাহলে এই একটা অ্যাটমকে
মানে একটা অ্যাটম তো কখনোই 3D ছাড়া হতে পারবে না, কিন্তু এই না, প্লেনটা আমি ধরি যে স্যার একটা বক্সের মতো করে ওই অ্যাটমটাকে ভাগ করে নিয়ে চলে গেছে, হুম, তাহলে আলটিমেটলি 1/4 অংশই ওই প্লেনটা করে। রাইট, হ্যাঁ, মানে সেভাবেও চিন্তা করতে পারো, বাট ওই যে তোমরা যে কোশ্চেনটা করলা যে এটা তাহলে সিগনিফিকেন্সটা কি, অ্যাকচুয়ালি তো এটা 3D তে সিগনিফিকেন্সটা হচ্ছে যে যখন তুমি ডিভাইস তৈরি করবা তখন কিন্তু আমরা এক একটা পার্টিকুলার প্লেনের দিকে ফোকাস করি, বিকজ একটু পরের এক্সাম্পলে আমরা দেখব, কারণ হচ্ছে আমরা একটা সিলিকন দিয়ে তো আমরা ডিভাইস বানাবো, সো সিলিকনের কোন প্লেনটা আমার আসলে ডিভাইসের জন্য বেটার সেই জিনিসটা আমি স্টাডি করব। হ্যাঁ, আমি পুরো ক্রিস্টাল কনসিডার করে 3D তে অ্যানালাইসিস করতে পারি, ডেফিনেটলি দ্যাট ইজ দ্য আইডিয়াল কেস, বাট যেহেতু তো আমি হোল ক্রিস্টালের উপরে ডিভাইস বানাচ্ছি না, একটা সার্টেন 10 প্লেনে আমি ইন্টারেস্টেড, এজন্য প্লেনার প্যাকিং ফ্র্যাকশনটা মোর ফ্রিকুয়েন্টলি আমরা ইউজ, ঠিক আছে, বাট ইটস জাস্ট অ্যাবাউট তোমার মানে একটা প্লেন নিয়ে কাজ করা আর হোল 3D ভলিউম নিয়ে কাজ করা, সো দুইটার মধ্যে আসলে ওইরকম কোনো ডিফারেন্স নাই কনসেপচুয়ালি। তুমি জাস্ট যখন প্লেনার প্যাকিং ফ্র্যাকশন নিচ্ছ ইউ আর জাস্ট ওয়ার্কিং উইথ আ স্লাইস, ঠিক আছে, দ্যাটস অল, আর কিছু না। বুঝছি স্যার। ওকে, সো দিস ইজ ইট। আচ্ছা, সো দিস ইজ ওকে, সো আচ্ছা, সো এটা যেটা বললাম যে তোমার দিস ইজ দ্য হাইট, এটা যদি হাইট হয়, হ্যাঁ, and this is your 4r, লেখা যায় না, it's very difficult, this is 4r, আর এটা যদি 2r হয়, no sorry, আচ্ছা, so basically আমাকে যেটা বের করতে হবে, I need this height, okay, so এটা যদি আমার diagonal হয়, this is 4r, এটা যদি আমার 2r হয়, this is 2r, and this is h, তাহলে h স্কয়ার প্লাস 2r স্কয়ার ইকুয়াল টু 4r স্কয়ার, এখান থেকে তুমি h আর r এর রিলেশনটা বের করবা, তাহলে হাইট পেয়ে গেলা, আর বেস কি, বেসটা হচ্ছে তো এই ডায়াগোনালটা হচ্ছে গিয়ে অলরেডি 4r, এটা আমরা জানি, সো এখান থেকে সিম্পলিফাই করলাম, your formula is area of one atom, সেটা সবসময় পাই r স্কয়ার, আচ্ছা, নাম্বার অফ অ্যাটমস যেটা বললাম 3 into 1/6 plus 3 into half, this gives you 2 atoms divided by the area of the plane, area of the plane হচ্ছে half triangle এর area base into height, base এর ভ্যালু হচ্ছে 4r, আর হাইট তো আমরা এখানে বের করলাম 2√3r, আর সো এখান থেকে r ক্যান্সেল করে you will get a equation pi relation pi divided by 2√3, এটা হচ্ছে কি এটার প্ল্যানার প্যাকিং ফ্র্যাকশন। আচ্ছা, এখন এত কিছু করলাম, ওই একটা জিনিস বাদ রয়ে গেল, সেটা হচ্ছে যে তোমাদের কোয়েশ্চেন যে 3 into 1/6 কেন হচ্ছে, 1/6 কেন হচ্ছে, এটা আসলে একে এখানে দেখানো সম্ভব না, স্পেশালি মাউস দিয়ে সম্ভব না, বোর্ডে হলে আমি ট্রাই করতাম, বাট তোমরা ওই ক্রিস্টাল ভিউয়ারে গেলে তোমরা 111 প্লেনটা যদি দেখো 3D তে একটু রোটেট করে দেখলেই বুঝতে পারবা যে এখানে এক একটা অ্যাটম 1/6 করে করে শেয়ার্ড হচ্ছে। ওকে, সো এখন লেটস গো ব্যাক টু দ্য এক্সাম্পল যেটা আমরা লাস্ট ক্লাসে শুরু করছিলাম, সেটা হচ্ছে যে সিলিকন। এই এক্সাম্পলটা প্লাস এটা যদি আমরা শেষ করি, গো থ্রু করি, তোমার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এতক্ষণ আমরা কেন ক্রিস্টাল নিয়ে এত টাইম স্পেন্ড করছি, বা ক্রিস্টাল আমরা কেন এত ইম্পর্টেন্স দিচ্ছি। সো আমি আগেই বলছিলাম যে আমরা মসফেট যখন তৈরি করি আমাদের জন্য 100 প্লেনটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো 100 প্লেন এইম is কেন ইম্পর্টেন্ট, কারণ এখানে ড্যাংলিং বন্ডস কম আছে। ড্যাংলিং বন্ডস বেসিক্যালি লুজ বন্ডস যেগুলা অন্য এলিমেন্টের সাথে বন্ড করে বা রিঅ্যাক্ট করে, সো সেটা অ্যাকচুয়ালি মসফেটের জন্য ইটস নট এ গুড থিং, বাট তুমি যদি বিজিটির জন্য চিন্তা করো, বিজিটির জন্য 111 প্লেন ইজ বেটার, বাট আমাদের ফোকাস ইজ মোর টুয়ার্ডস মসফেট। এখন কোয়েশ্চেনটা হচ্ছে
যে এখানে বলেই দিছে the performance of a MOSFET depends on the crystalline orientation of the channel as well as the current flow direction. Okay, so crystal orientation এর উপর ডিপেন্ড করবে ডিভাইসের পারফরম্যান্স। ওকে, সো একটা পি চ্যানেল মসফেট আমরা কনসিডার করলাম যেখানে কারেন্ট ইজ ক্যারিড বাই দ্য হোলস, এবং আমরা বলে দিলাম যে আমরা ক্রিস্টাল প্লেনটা এমন ভাবে নিব যাতে করে যে প্লেনে অ্যাটমিক ডেনসিটি বেশি সেখানে হচ্ছে কি নাম্বার অফ ক্যারিয়ার্স বেশি হবে, এবং সেখানে সেই প্লেনটা দিয়ে যদি ডিভাইস বানাই সেই পারফরম্যান্সটা বেশি হবে। এখন আমাকে বলে দিছে যে ল্যাটিস কনস্ট্যান্ট হচ্ছে সিলিকনের জন্য 5.43 অ্যাংস্ট্রমস। ক্যালকুলেট দ্য এরিয়াল ডেনসিটি। এই যে এখন দেখো এরিয়াল ডেনসিটি ফর ইচ অফ দ্য প্লেনস, তিনটা প্লেনের কথা বলছে 100, 110, 111। এই তিনটা প্লেনের মধ্যে বলছে যে কোন প্লেনটা মসফেটের পারফরম্যান্সের জন্য বেস্ট হবে। আমার ইনফরমেশন দেওয়া আছে কি যে যেখানে অ্যাটমিক ডেনসিটি হায়ার, সারফেস উইথ হায়ার অ্যাটমিক ডেনসিটি ইজ অ্যাডভান্টেজেস ফর হায়ার পারফরম্যান্স। তাহলে আমাকে কি দেখতে হবে? আমাকে দেখতে হবে যে এই তিনটা প্লেনের মধ্যে কার অ্যাটমিক ডেনসিটি সবচেয়ে হায়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে তিনটা প্লেন যেহেতু, তাহলে কিন্তু যে প্লেনার ডেনসিটির কনসেপ্টটা চলে আসতেছে। ঠিক আছে, আমি ওই যে একটু আগে তোমরা জিজ্ঞেস করলা যে আমরা অ্যাকচুয়াল জিনিসটা তো 3D, বাট আমরা কেন প্লেনার নিয়ে বা এরিয়াল ডেনসিটি নিয়ে এত বেশি কনসার্ন? তার কারণ হচ্ছে যে এই ক্যালকুলেশনস গুলো হচ্ছে প্লেন বেসড হবে, যে আমরা দেখব যে কোন প্লেনে আসলে এটার পারফরম্যান্সটা ভালো বা অ্যাটমিক ডেনসিটিটা বেশি। তাহলে অ্যাটমিক ডেনসিটি অফ এ প্লেন, বা ইন আদার ওয়ার্ডস এটাকে যদি আমরা প্লেনার প্যাকিং ফ্র্যাকশন বলি, তাহলে সেটা কি? সেটা ইজ গিভেন বাই দ্য নাম্বার অফ অ্যাটমস উইদিন দ্য ইউনিট সেল, যে ওই প্লেনে কয়টা অ্যাটম আছে ডিভাইডেড বাই দ্য এরিয়া অফ দ্য ইউনিট সেল। ওকে, সো এটা হচ্ছে আমরা অ্যাটমিক ডেনসিটি বলি। ঠিক আছে, দ্য নাম্বার অফ অ্যাটমস উইদিন দ্য ইউনিট সেল ফর দ্যাট প্লেন। আমরা অ্যাটমের এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলাম না, কারণ দ্যাট ডাজন্ট রিয়েলি ম্যাটার, যে অ্যাটমের এরিয়া পাই আর স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই। যদি করতাম তাহলে প্ল্যানার প্যাকিং ফ্র্যাকশনটা পেতাম। আমরা ফ্র্যাকশনটা দরকার নাই, আমাদের দরকার হচ্ছে অ্যাটমিক ডেনসিটি। অ্যাটমিক ডেনসিটির ইউনিট হবে, যেহেতু এটা এরিয়াল, এটা হচ্ছে পার সেন্টিমিটার স্কয়ার, দ্যাট ইজ নাম্বার অফ অ্যাটমস পার সেন্টিমিটার স্কয়ার। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে, আগে যেটা দেখছি প্যাকিং ফ্র্যাকশনটা হচ্ছে গিয়ে জাস্ট কিছুই না, এই জিনিসটাই মাল্টিপ্লাইড বাই দ্য এরিয়া অফ ওয়ান অ্যাটম। সো এরিয়া অফ ওয়ান অ্যাটম দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে ইউনিটটা হয়ে কোনো ইউনিট থাকবে না, ওটা হচ্ছে ইউনিটলেস হয়ে যাবে, ইট উইল বিকাম আ ফ্র্যাকশন। কিন্তু আমি অ্যাটমের এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে চাচ্ছি না, দরকার নাই, কারণ হচ্ছে আমার কোয়েশ্চেনে বলছে টার্মটা ইউজ করছে অ্যাটমিক ডেনসিটি। যদি প্ল্যানার ফ্র্যাকশন বলতো তাহলে অ্যাটমের এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতাম, বাট প্ল্যানার প্যাকিং ফ্র্যাকশন বলে নাই, অ্যাটমিক ডেনসিটি বলছে। অ্যাটমিক ডেনসিটি মানে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট এরিয়া অফ দ্য ইউনিট সেল। ক্লিয়ার? তাহলে এখন আমরা এদেরকে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল বের করব এই প্লেন গুলাতে। আগে প্লেন গুলো একবার দেখি। প্রথম প্লেন গুলা কি কি? 100, তারপরে হচ্ছে এটা হচ্ছে 110, আর এই যে এখানে হচ্ছে 111। সো এই তিনটা প্লেনের জন্য আমি এখন আলাদা আলাদা করে অ্যাটমিক ডেনসিটি ক্যালকুলেট করব। সো আগে আসো প্রথমটা, এই ছবিগুলা, এই প্রবলেমটা যখন আমি সলভ করছিলাম, এটা আমি যে ছবিগুলো ইয়ে থেকে নিয়েছি, যে ক্রিস্টাল ভিউয়ার থেকে নিয়েছি। হ্যাঁ, সো দেখো এখন একটা একটা করে আসি। প্রথমে হচ্ছে 100 প্লেন। সো 100 প্লেন কোনটা? 100 প্লেন হচ্ছে এইটা, এই যে এই প্লেনটা। আচ্ছা, এই প্লেনের মধ্যে আচ্ছা, এখন বাই দ্য ওয়ে, এটা যেহেতু সিলিকনের স্ট্রাকচার কিন্তু এফসিসি বিসিসি তুমি এটা কোনোটার মধ্যে ফেলতে পারবা না। সিলিকনের জন্য যেটাকে বলা হয় যে এটা একটা ডায়মন্ড স্ট্রাকচার। ঠিক আছে, যে ভিতরে এরকম একটা হেক্সাগনের মতো আছে, ইটস আ ডায়মন্ড ক্রিস্টাল স্ট্রাকচার। ঠিক আছে, ইটস নট এক্স্যাক্টলি বিসিসি অর এফসিসি। আচ্ছা, সো সিলিকনের তুমি যদি ক্রিস্টাল ভিউয়ারে দেখো, দিস ইজ হোয়াট ইউ হ্যাভ।
এবং এটার 100 প্লেনে কি হচ্ছে দেখো যে 4টা কর্নার আছে, এখানে 1/4 করে শেয়ার্ড হচ্ছে, আর মাঝখানে একটা অ্যাটম আছে, অনেকটা ফেস সেন্টার্ড কিউবিকের মতো। So the 100 plane has 4 shared atoms at the corners and 1 shared atom at the center. Okay, the corner atom is shared by 4 100 planes. So 4টা প্লেনে এটা শেয়ার্ড হচ্ছে। যদি তুমি এখানে তো অ্যানিমেশনটা নাই আমার, রোটেট করে দেখলে দেখবা যে 4টা অ্যাটম হচ্ছে কর্নার গুলা শেয়ার করছে। সো 4 × 1/4 প্লাস মাঝখানে একটা আছে, সো টোটাল 2টা অ্যাটম আছে এই প্লেনে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন এই অ্যাটমটা আছে, আর এই প্লেনটার এরিয়া কি, যেহেতু এজ গুলা হচ্ছে এ হচ্ছে কি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স, হুইচ ইজ নাথিং বাট দ্য ল্যাটিস কনস্ট্যান্ট। সো এই এরিয়াটা হচ্ছে এ স্কোয়ার। তাহলে ল্যাটিস কনস্ট্যান্ট দেওয়া আছে সিলিকনের জন্য 5.43 অ্যাংস্ট্রমস। সো সেটা হচ্ছে 5.43 × 10⁻⁻10 মিটার। তাহলে অ্যাটমিক ডেনসিটি অফ 100 প্লেন কি হবে? 100 প্লেনের নাম্বার অফ অ্যাটমস n100 ডিভাইডেড বাই এরিয়া অফ দিস প্লেন। তাহলে আমি যদি মিটারে রাখি কি অ্যান্সারটা, তাহলে দিস ইজ 6.78 × 10⁻18 অ্যাটমস পার মিটার স্কোয়ার এই প্লেনে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে আপনি বলছেন যে 100 প্লেনে হচ্ছে দুইটা যে ইউনিট উইথিন দ্য ইউনিট সেলে হচ্ছে দুইটা অ্যাটম আছে স্যার। 4টা কর্নারে 4টা দেখে ওটা বোঝা যাচ্ছে যে এই 4টা কর্নারের 4টা অ্যাটমই হচ্ছে 1/4 ডিভাইড হয়ে গেছে আর কি। তাহলে যেহেতু 4 তাহলে এখানে 1ই হবে আসলে, যেহেতু 4টা প্রত্যেকটা 1/4 প্লাস 1 যেটা স্যার, এই প্লাস 1টা কি স্যার 100 প্লেনের উপরেই আছে একদম, মানে হ্যাঁ হ্যাঁ, এটা শেয়ার্ড না, এটা কাইন্ড অফ তোমার ইয়ের মতো। যদি আমরা একটু ব্যাকে যাই, বিসিসি এফসিসি না বিসিসি এর মতো। বিসিসি এর স্ট্রাকচারটার কথা মনে আছে? এই যে দেখো বিসিসি, বডি সেন্টার্ড, মাঝখানে একটা থাকে। হ্যাঁ মাঝখানে একটা থাকে, ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। সিলিকন স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, এটা বিসিসি বা এফসিসি না, এটাকে বলা হয় ডায়মন্ড স্ট্রাকচার। ঠিক আছে, ডায়মন্ড স্ট্রাকচারের ক্ষেত্রে ভেতরে দেখা যায় যে হেক্সাগোনাল মতো একটা শেপ থাকে, 4টা থাকে ভেতরে আবার ওখান থেকে। কিন্তু স্যার আমরা যখন 100 প্লেন হিসাব করব তখন কি স্যার ওই 100 প্লেনের সাথে লাগানো গুলাকে হিসাব করব নাকি 10, মানে আমি এটা একটু কনফিউজ হয়ে গেছি মানে 10। না না 100 মানে তোমার মাঝখানের যে অ্যাটমটা সেটা মানে পয়েন্টটা সেটা আইসোলেটেড, সেটা মানে সেটা পুরাটা অ্যাটমটাই ইজ কমন টু দিস প্লেন। ঠিক আছে, এই প্লেনের মধ্যে এটা আছে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা এরকম। এই যে সেন্টারের যে অ্যাটমটা, সেন্টারের যে পয়েন্ট, এটা শেয়ার্ড না, দিস ইজ দ্য ফুল অ্যাটম দ্যাট ইজ দেয়ার ইন দ্য মিডল অফ দ্য 100 প্লেন। সো এটা তোমার ওই যে 1/4 কর্নার থেকে আসলো, আর মাঝখানের এটা ইজ রাইট অন দ্যাট প্লেন, ওই প্লেনের মধ্যেই আছে। স্যার তাহলে মাঝখানের যে অ্যাটমটা এটা কি আমার 6টা প্লেনের জন্যই কি, মানে উপরে নিচে সবগুলো প্লেনের জন্যই কি তাহলে কাউন্ট হবে? মানে যদি আমি 001 বলি। হ্যাঁ সবগুলো প্লেনের জন্যই কাউন্ট হবে। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, সো সিলিকন স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এখন আসো যে সিলিকন 100 প্লেন। এখন তোমরা বলতে পারো যে স্যার পরীক্ষার সময় তো আমার সাথে ক্রিস্টাল ভিউয়ার থাকবে না, আমি 3D তে কিভাবে দেখবো? সো যেটা হচ্ছে যে পরীক্ষার সময় এরকম প্রবলেমস যদি আসে, তোমাদেরকে এই 2D ডায়াগ্রামটা দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা বুঝে নিয়ে ক্যালকুলেট করবা। বাট রিয়েল তুমি যদি প্রবলেমটা বুঝতে চাও তাহলে তোমাকে ক্রিস্টাল ভিউয়ারে দেখতে হবে। তো তোমরা এটা যখন তোমরা নিজেরা স্টাডি করবা, আমি তো এক্সপ্লেন করে দিচ্ছি এখন, নিজেরা যখন স্টাডি করবা বাসায়, তখন যেটা হচ্ছে যে তোমরা ওই ক্রিস্টাল ভিউয়ার দিয়ে দেখে নিবা যে আসলে হ্যাঁ এটার অ্যারেঞ্জমেন্টটা কিরকম, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে তোমাদের কাছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, কারণ এটা কিন্তু ট্র্যাডিশনাল ইয়ে না, ট্র্যাডিশনাল এফসিসি বিসিসি না। আচ্ছা আসো এবার হচ্ছে 100 প্লেন। তাহলে 100 প্লেনে আমরা যদি আবার এই যে দেখো এটাকে রোটেট করছে, আগের ছবিটা দেখো এরকম ছিল, দিস ওয়াজ 100 নো, এখন এটাকে আমরা 110 প্লেন। তাহলে 110 প্লেনে এটা যদি এখানে ক্রস সেকশনটা নাও, দিস ইজ দ্য ক্রস সেকশন, and let's see what we have in the cross section. আচ্ছা, ক্রস সেকশনে কি হচ্ছে তোমার, you have this
চারটা কর্নার আছে আগের মতোই, এবং এখানে হচ্ছে তোমার 1/4 করে শেয়ার হচ্ছে, সো এখান থেকে একটা অ্যাটম আসবে। ওকে, সো উই হ্যাভ 4 atoms at the corners shared between neighboring planes and hence each contributing a quarter, মানে এক একটা 1/4 করে কন্ট্রিবিউট করছে। There are 2 atoms on the upper and the lower sides shared with the upper and the lower planes. Okay, so upper and the lower planes, এই যে এই দুইটা, এইটা আর হচ্ছে এইটা। ওকে, সো আপার আর লোয়ার প্লেনসে তোমার দুইটা অ্যাটম আছে যেটা হচ্ছে তোমার হাফ হাফ শেয়ার হচ্ছে, সো দিস ইজ 2 into 1/2। ওকে, আর এইখানে and 2 atoms wholly within the plane, and দুইটা অ্যাটম আছে যে দুইটা অ্যাটম হচ্ছে পুরোপুরি within the plane। ওকে, আমরা যদি বাম পাশের 3D ছবিটাতে দেখি তাহলে এটা হচ্ছে চারটা কর্নার, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এখান থেকে 1/4 আসতেছে, আর এই যে মাঝখান থেকে এইটার হাফ আসতেছে, তাহলে 2 into half। আর এখানে কালারটা চেঞ্জ করি, ধরো এই দুইটা হচ্ছে গিয়ে কমপ্লিটলি উইদিন দ্য প্লেন, তাহলে 2 into 1, তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটমস হচ্ছে দেয়ার আর 4 atoms। ক্লিয়ার? ওকে, সো তোমরা এখন ধরে নাও যে দিস ইজ দ্য 2D schematic, এবং 2D schematic অনুযায়ী ইউ হ্যাভ 4 atoms within this unit cell or within this plane। ঠিক আছে, এখন এটা আবারও বলতেছি, এটা যখন 3D তে দেখবা then it will become more clear to you, but কনসেপ্টটা আগের মতোই, we are calculating the number of atoms in this plane। এই প্লেনটাকে একটা ইউনিট সেল চিন্তা করলাম, করে এই প্লেনের মধ্যে কয়টা অ্যাটম আছে সেটা বের করলাম, সো উই হ্যাভ 4 atoms here। ক্লিয়ার? হ্যাঁ বল। আচ্ছা, এটা গেল একটা, তারপরে হচ্ছে এটার এরিয়া অফ দিস প্লেন উইদিন দ্য ইউনিট সেল। সো হোয়াট ইজ দ্য এরিয়া? আচ্ছা, সো এরিয়া হচ্ছে গিয়ে তোমার, আর এটা একটা রেক্ট্যাঙ্গুলার রিজন, ঠিক আছে, সো রেক্ট্যাঙ্গুলার রিজনে তোমার লেন্থ ইনটু উইডথ হচ্ছে গিয়ে তোমার এরিয়া। সো লেটস ক্যালকুলেট দ্য এরিয়া ফর দিস। এটা হচ্ছে তোমার এ, and this is your square root of 2a। Okay, so area into square root of 2a, this is root 2a square। So এটা হচ্ছে কি তোমার area of this plane, এটা একটা rectangular region 110 row within the unit cell। Is it clear? Yes sir। এটা square root of 2a কেন? স্যার এটা হচ্ছে ওই যে ভেতরকার যে ইয়াটা আছে স্যার, কিউবটা আছে, কিউবটার হচ্ছে ডায়াগোনালটা আর কি। রাইট, হ্যাঁ, কিউবটার ডায়াগোনালটা নিয়ে তারপর তোমাকে এটা ক্যালকুলেট করতে হবে। সো কিউবটার ডায়াগোনাল যদি নাও, সো দ্যাটস স্কয়ার রুট অফ 2a। আর এটা তো আমরা 2D তে দেখতেছি, এজন্য বুঝতে পারতেছো না, বাট এটা যখন 3D তে নিবা, বা এই যে 3D তো আমরা আগে ছবি দেখাইছি, সেখানে দেখবা যে দিস ইজ স্কয়ার রুট অফ 2a, কোনো একটা ইয়েতে আমরা দেখাইছিলাম, এই যে, ঠিক আছে, স্কয়ার রুট অফ 2a হচ্ছে কি তোমার ডায়াগোনালটা। সো স্কয়ার রুট অফ 2a, বা তোমার ওখানে যদি রেডিয়াস দিয়ে বলো, এই যে সরি, go back a little bit, এই যে square root of 2a equals to 4r, so 4r যদি হয় that is equivalent to 2a। আচ্ছা, so this is equivalent to 4r যদি হয়, কারণ এটা হচ্ছে 2r r and r, so this is 4r, পুরো ডিসটেন্সটা হচ্ছে 4r, তাহলে 4r equals to square root of 2a। So square root of 2a and this is a, এই দুটাকে মাল্টিপ্লাই করলে তুমি এই এরিয়াটা পাচ্ছ।
এখন অ্যাটমিক ডেন্সিটি অন দ্য 110 প্লেন হচ্ছে নাম্বার অফ অ্যাটমস ডিভাইডেড বাই এরিয়া, সো 4 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 2a স্কয়ার, এটা হচ্ছে 10 টু দি 9.59 ইনটু 10 টু দি পাওয়ার 18 অ্যাটমস পার মিটার স্কয়ার। তাহলে আগের বার কত পাইছিলাম? আগের বার পাইছিলাম 6.78 ইনটু 10 টু দি পাওয়ার 18, এটাও 9.5 ইনটু 10 টু দি পাওয়ার 18, একই অর্ডারে আসছে বাট সেটা স্লাইটলি হায়ার। ওকে, তাহলে আমাদের আরেকটা প্লেন বাকি আছে। হোয়াট ইজ দ্য আদার প্লেন? দ্য আদার প্লেন হচ্ছে সিলিকন 111 প্লেন। আচ্ছা, সো 111 প্লেন হচ্ছে যেটা বলছিলাম যে আগের মতোই এই সেন্টারের লাইনের সেন্টারে যেগুলো আছে সেগুলো হচ্ছে 1/2, এখানে 10টা, আর এই কর্নারে 1/6। প্রবলি এই ছবিটা দেখলে একটু বুঝতে পারবা যে কেন এটা 1/6 হয়েছে। তোমরা যে কোয়েশ্চেন করতেছিলাম, আমি বলছিলাম যে 3D তে দেখলে অ্যারেঞ্জমেন্টটা ভালো বোঝা যাবে, বাট এখান থেকে দেখো যে এটা 1/6 কেন, কারণ এই পুরাটা তো 360 ডিগ্রি, রাইট? Yes, sir. জি স্যার। আর এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি না? এটা তো একটা জি স্যার। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, তাহলে এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি মানে 360 ডিগ্রির 1/6, isn't it? 360 ডিগ্রির 1/6 জি স্যার। ডিগ্রি। তাহলে তাহলে এই তিন কোণায় এটা হচ্ছে তিনটা আছে, তাহলে 3 ইনটু 1/6। এখান থেকে বুঝতে পারবা, 2D থেকে ওটা বোঝা যায়, বাট হ্যাঁ 3D তে দেখলে অ্যারেঞ্জমেন্ট থেকে এটা আরো ক্লিয়ার হবে। বাট এই তিনটা ট্রায়াঙ্গেলের যে তিনটা কোণ আছে সেখান থেকে 1/6 করে আসতেছে, সো 3 ইনটু 1/6, আর মাঝখানের গুলা আসতেছে হাফ হয়ে, তাহলে দিস ইজ 3 ইনটু 1/2, so there are two atoms there. Understood? Yes, sir. আচ্ছা, এখন হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ বেস ইনটু হাইট, তাহলে হাফ বেস ইনটু হাইট আবার আগের মতোই, তাই আমি হাইটটা ক্যালকুলেট করব, দিস ইজ দ্য হাইট, আর এটা হচ্ছে আমার পুরাটা বেস। তাহলে আমার বেস হচ্ছে গিয়ে আবার আগের মতোই স্কয়ার রুট অফ 2a, আর হাইটটাকে যদি আমি ক্যালকুলেট করি, এগুলো আমি করে দিচ্ছি না কারণ এগুলো সিম্পল জিওমেট্রি, ঠিক আছে, এগুলো তোমাদের নিজেদের পারা উচিত, ট্রিগোনোমেট্রি থেকেই আসে। সো দিস ইজ a root 3 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 2। আমি জাস্ট কনসেপ্ট এখানে বোঝাচ্ছি, এটা তো তোমরা করতে পারবে না, রাইট? জি স্যার। ঠিক আছে, সো দিস ইজ a স্কয়ার রুট 2, আর এটা হচ্ছে গিয়ে a স্কয়ার রুট 2/2, তো এটা পিথাগোরাস অ্যাপ্লাই করো 90 ডিগ্রি, তাহলে h এখান থেকে বের করতে পারবা, h কামস আউট টু বি স্কয়ার রুট 3a বাই স্কয়ার রুট 2, তাহলে এটা চলে আসলো, দিস ইজ স্কয়ার রুট 3/2 a স্কয়ার। এখন তুমি এটা অ্যাটমিক ডেনসিটি ক্যালকুলেট করো, নাম্বার অফ অ্যাটমস হচ্ছে 2টা ডিভাইডেড বাই তোমার এইটা স্কয়ার রুট 3/2 টু a স্কয়ার, তাহলে এটা আসলো 7.83 ইনটু 10 টু দি পাওয়ার 18। ক্লিয়ার? তাহলে এটা আসছে 7.8 ইনটু 10 টু দি পাওয়ার 18, এটা আসছে 9.5 ইনটু 10 টু দি পাওয়ার 18, এটা আসছে 6.78 ইনটু 10 টু দি পাওয়ার 18। তাহলে সবচেয়ে হাইয়েস্ট কোনটা আসছে আমার? 100। তাহলে 100 plane has the highest atomic density and hence this is the best for p-channel MOSFET performance. Understood? এই এক্সাম্পলের জন্য, for this particular example. Yes, sir. আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে তাহলে তো স্যার আপনি বলছিলেন যে 100টাই সবচেয়ে বেস্ট, তাহলে আমরা এখানে দেখলাম কি, আমরা দেখলাম হচ্ছে 110টা বেটার আসতেছে, তাহলে ডিফারেন্সটা কি, মানে কেন এরকম হলো? কারণ দেখো ক্যালকুলেশন ওয়াইজ তুমি যদি শুধু অ্যাটমিক ডেনসিটি চিন্তা করো, অ্যাটমিক ডেনসিটি পার্সপেক্টিভে 110টা হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট পারফরমেন্স, আমরা ক্যালকুলেশন করে সেটাই দেখলাম। আচ্ছা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখো এটা হচ্ছে 6.78 ইনটু 10 টু দি পাওয়ার 18, আর এটা হচ্ছে 9.5 ইনটু 10 টু দি পাওয়ার 18, অর্ডারটা কিন্তু সেম, সো খুব একটা যে অ্যাটমিক ডেনসিটি ডিফারেন্স আছে তা না, বুঝা গেছে? অর্ডারটা কিন্তু সেম, এটা হচ্ছে 6.7 ইনটু 10 টু দি পাওয়ার 18 100, আর 110 হচ্ছে 9.5 ইনটু 10 টু দি পাওয়ার 18। ক্লিয়ার?
জি স্যার। আর এটা তাহলে স্যার ভুল হলো কেন, মানে ক্যালকুলেশনের কোন জায়গায় সমস্যাটা হইতেছে স্যার? ক্যালকুলেশনে কোনো ভুল হয়নি, ক্যালকুলেশন ঠিকই দেখাচ্ছে যে আমার 110 তে সবচেয়ে বেস্ট অ্যাটমিক ডেনসিটি আসে, তার মানে এটা ডিভাইসের জন্য সবচেয়ে বেস্ট। এটা হচ্ছে ইন থিওরি, ইন প্রিন্সিপাল, ইন ক্যালকুলেশন দিস ইজ হোয়াট ইট শোস। কিন্তু আমি তোমাদেরকে বললাম যে প্র্যাকটিক্যাল কেসে 100টাই বেশি ইউজ হয় টু মেক মসফেটস। কেন? কারণ হচ্ছে হ্যাঁ 100 তে অ্যাটমিক ডেনসিটি একটু কম আসে, কিন্তু 100 তে সুবিধাটা হচ্ছে ফিজিক্যালি তুমি যখন বানাবা জিনিসটা, ড্যাংলিং বন্ডস যেটা আমাদের ক্যালকুলেশনে আসতেছে না। ক্যালকুলেশনে আমরা ড্যাংলিং বন্ডস নিয়ে কোনো কিছুই করিনি, আমাদের ফোকাস ছিল শুধু অ্যাটমিক ডেনসিটি। বুঝলাম যে 100 অ্যাটমিক ডেনসিটি ভালো, কিন্তু 100 তে সরি 110 অ্যাটমিক ডেনসিটি আমরা ধরে নিলাম যে বেটার, ক্যালকুলেশনে তাই আসছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে 100 তে অনেকগুলা ড্যাংলিং বন্ডস আছে। সো ড্যাংলিং বন্ডস যদি থাকে সেই ক্ষেত্রে যেটা হবে যে ইট উইল রিঅ্যাক্ট উইথ আদার এলিমেন্টস অর ইট উইল রিঅ্যাক্ট উইথ দ্য এনভায়রনমেন্ট, তখন আবার ডিভাইসের পারফরমেন্স কমে যাবে। সো তোমাকে কাইন্ড অফ একটা ব্যালেন্স করতে হবে যে অ্যাটমিক ডেনসিটি ভার্সেস ড্যাংলিং বন্ডস। সো ড্যাংলিং বন্ডস এর যদি প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট চিন্তা করো তাহলে হ্যাঁ ঠিক আছে, আমরা কিছুটা অ্যাটমিক ডেনসিটি আমরা স্যাক্রিফাইস করব 100 তে আসলে, খুব বেশি যে স্যাক্রিফাইস করতেছি তাও না, 6.78 এ আসছি 9.59 থেকে, অর্ডারটা কিন্তু সেম। সো খুব একটা বেশি ডিফারেন্স কিন্তু না, বাট সুবিধাটা হচ্ছে যে 100 তে ড্যাংলিং বন্ডটা কম, সুতরাং এটার লেস ইম্পিউরিটি অ্যাকুমুলেশন হয়, বেটার কন্ট্রোল হয়। তার মানে আমরা কি জিনিস শিখলাম? আমরা দুইটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে আমরা ক্রিস্টাল প্লেনের ডেটা থেকে বা ক্রিস্টাল প্লেনের ক্যালকুলেশন থেকে উই ক্যান প্রেডিক্ট যে কোন প্লেনটা ডিভাইসের জন্য পারফেক্টলি কাজ করবে। হাউএভার প্র্যাকটিক্যাল কেসে দেখা যায় যে when you try to fabricate, যে ওখানে অন্য কোনো ফ্যাক্টরস বা প্রবলেমস আসতে পারে, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের অন্য প্লেনস গুলাও ট্রাই করে দেখতে হবে যে কোথায় আসলে আমরা বেস্ট পারফরমেন্স পাচ্ছি এবং এটা রিজনটা কি। রিজনটা হচ্ছে যে ওইখানে ড্যাংলিং বন্ডস কম আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। তো একটা মানে ডিভাইস বানানো কিন্তু এত ইজি, এত স্ট্রেট ফরওয়ার্ড না। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটমিক ডেনসিটি ক্যালকুলেট করে যেটা বেশি আসছে ওটা দিয়ে ডিভাইস বানায় ফেললাম, বানানোর পরে দেখবা যেটা ভালো কাজ করতেছে না, তখন তুমি বলবা যে হ্যাঁ আমি তো ক্যালকুলেশনে দেখলাম এটাই ঠিক আছে, বাট এই নাম্বার অফ অ্যাটমস ইন দ্য প্লেন ইজ নট দ্য অনলি থিং। এই প্রবলেমের জন্য ঠিক আছে, এই প্রবলেমে আমরা ড্যাংলিং বন্ডটাকে ইগনোর করছি, আমরা শুধু বলছি যে ক্রিস্টাল ওরিয়েন্টেশনটাই মেইন ফ্যাক্টর এবং যেখানে অ্যাটমিক ডেনসিটি বেশি সেখানেই পারফরমেন্স বেশি। সো এই ক্যালকুলেশন অনুযায়ী 110 আসছে, which is perfectly fine, বাট প্র্যাকটিক্যালি দেখা গেছে যে না, তুমি 110 দিয়ে বানাইতে গেলে যেহেতু 110 তে ড্যাংলিং বন্ডস বেশি আছে, এটা রিঅ্যাক্ট করে টু দ্য সারাউন্ডিং কন্ডিশন এন্ড ডিভাইস পারফরমেন্স তখন ডিগ্রেড করে যায়। সো নেক্সট বেস্ট অপশন আমাদের জন্য হচ্ছে 100, not even 111. Understood? ইয়েস স্যার। সো এই জন্য ক্রিস্টালের প্লেনের ক্যালকুলেশনসটা ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট মানে কি বলে ফার্স্ট স্টেপ টুয়ার্ডস আইডেন্টিফাইং যে কোন প্লেনটা দিয়ে আমরা কাজ শুরু করব। ঠিক আছে, সো প্রথমেই তো আর তুমি মানে ইউ আর কমপ্লিটলি, তোমাকে একটা নতুন ম্যাটেরিয়াল দিলাম যে এটা দিয়ে একটা ডিভাইস বানাও, সো তোমাকে আগে দেখতে হবে যে ওই ম্যাটেরিয়ালটার ক্রিস্টাল স্ট্রাকচারটা কি। ক্রিস্টাল স্ট্রাকচারটা আইডেন্টিফাই করার পরে তোমাকে বের করতে হবে যে কোথায় অ্যাটমিক ডেনসিটি হাই। আচ্ছা, সেটা বের করে ডিভাইসটা বানালা। ইফ ইট ওয়ার্কস ফাইন, পারফরমেন্স যদি ভালো হয় ইউ আর ওকে, নো প্রবলেম। পারফরমেন্স যদি খারাপ হয় তখন তোমাকে চিন্তা করতে হবে কেন খারাপ হচ্ছে। ইউ ফাইন্ড আউট দ্য রুট কজ। রুট কজ বের করার অনেক টেকনিক আছে, তোমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। যখন একটা মসফেট তৈরি হয় বা একটা ডিভাইস তৈরি হয় অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যায়, তোমাকে দেখতে হবে যে কোনো ফিজিক্যাল কোনো চেঞ্জ হচ্ছে কিনা, সারফেসে কোনো অক্সিডেশন হচ্ছে কিনা, কোনো ইমপিউরিটি অ্যাবজর্ব হচ্ছে কিনা ওই প্লেনে, সেটা অ্যানালাইসিস করবা, করে দেখবা আরে
এটা তো অ্যাটমিক ডেনসিটি বেশি, কিন্তু ও তো অনেক ইম্পিউরিটি অ্যাবজর্ব করছে আশেপাশ থেকে, তার মানে এটা ড্যাংলিং বন্ড অনেক বেশি। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে এই প্লেনটা অ্যাটমিক ডেনসিটি বেশি হয়েও আমার জন্য লাভ হচ্ছে না, ইট ইজ রিঅ্যাক্টিং উইথ দ্য ইম্পিউরিটি। তাহলে এই প্লেনটা দিয়ে আমার হয়তো ডিভাইসে আমি বেস্ট পারফরমেন্স পাচ্ছি না। দেন ট্রাই দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, সেটাও তুমি স্যাটিসফাইড না, দেন ট্রাই দ্য নেক্সট ওয়ান। এইভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ ইউ হ্যাভ টু মুভ বিফোর মেকিং দ্য ফাইনাল ডিভাইস। আন্ডারস্টুড? কোয়েশ্চেন আছে কোনো? Any questions? So far clear, sir. ওকে, ভেরি গুড। আমি চাই যে দেখো আমার কোর্সে আমার গোল হচ্ছে যে যেটা তোমরা বুঝবা, মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দিস ফুললি। একদম কনসেপ্টটা অ্যাবসলিউটলি ক্লিয়ার থাকতে হবে, মানে কোনো রকম কনফিউশনস রাখা যাবে না। আচ্ছা, তোমাদের প্র্যাকটিসের জন্য এগুলা কয়েকটা জাস্ট প্রবলেম দিছি, এগুলা ক্রিস্টাল প্লেন গুলা তোমরা নিজেরা ড্র করবা, প্লাস হচ্ছে ক্রিস্টাল ভিউয়ারে দেখবা। তোমরা এই 3D তে ক্রিস্টাল ভিউয়ারে যত জিনিসগুলা দেখবা তত তোমাদের এই কনসেপ্টস গুলা ক্লিয়ার হবে, এবং আমি তোমাদের এক্সামে ইন কোর্সে ফাইনালে আমি কিন্তু এই রিলেটেড প্রবলেমস দিব, এবং এই আজকে যে প্রবলেমগুলো করলাম এই সিলিকনের, এই টাইপের প্রবলেমস কিন্তু পরীক্ষাতে আসবে। সো ইউ নিড টু প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এবং খাতায় ড্র করবা, ক্রিস্টাল ভিউয়ারে জিনিসটা দেখবা, বা যত তুমি 3 ডাইমেনশনাল জিনিসটা দেখবা তত তোমার এটা ক্লিয়ার হবে। দেন এক্সাম হলে তুমি খুব কুইকলি এগুলো সলভ করতে পারবে। ইটস নাথিং কমপ্লিকেটেড, বেসিক জিওমেট্রি গুলো জাস্ট তোমাকে জিনিসগুলা ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ করার জন্য ইউ হ্যাভ টু লুক এট দ্য ক্রিস্টাল ভিউয়ার টু। ওকে, আমরা নেক্সট টপিকে যাব, দ্যাট ইজ ইন্টারেস্টিং টপিক, কোয়ান্টাম মেকানিক্স। তোমরা সেকেন্ড ইয়ারে পড়ে আসছো, রাইট? জি স্যার। কিছুটা পড়ছো। কোর্সটা কি ছিল? ফিজিক্যাল ইলেকট্রনিক্স, রাইট? জি স্যার। আচ্ছা, সো এখানে আমি একটু রিক্যাপ করব, কয়েকটা খুব বেসিক জিনিস আজকে পড়াবো। কালকে হচ্ছে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করব। আমি জানি তোমরা সেকেন্ড ইয়ারে কিছুটা পড়ছো, বাট আই ডোন্ট থিংক যে মানে আমি যে পয়েন্টস গুলো আজকে বলবো সেগুলো তোমরা হয়তো বা আগে শুনো নাই বা আগে চিন্তা করো নাই। সো লেটস সি, ইউ উইল ফাইন্ড ইট ইন্টারেস্টিং। আচ্ছা, এই কোয়ান্টাম মেকানিক্স এর কিছু কনসেপ্টস আছে যেগুলা হচ্ছে, বাই দ্য ওয়ে এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর কোর্স না, বাট আমাদের কিছু ফান্ডামেন্টাল কনসেপ্টস দরকার হবে টু আন্ডারস্ট্যান্ড ডিভাইসকে একদম তুমি যদি লাইক রুট লেভেল থেকে বুঝতে চাও, একেবারে ফান্ডামেন্টাল বেসিক থেকে বুঝতে চাও, একদম ইলেকট্রনের লেভেলে তোমাকে বুঝতে হবে, এবং ইলেকট্রনের লেভেলে বুঝতে গেলে তোমাকে ইউ নিড টু নো কোয়ান্টাম মেকানিক্স। সো এই বইটা আমি তোমাদের প্রথমে রেকমেন্ড করিনি, কারণ এই বইটা একটু অ্যাডভান্সড বই। এটা আসলে মাস্টার্স বা পিএইচডি কোর্সের সময় এটা পড়ানো হয়। আমরা যখন ডিভাইস কোর্স করছি পিএইচডি তে তখন এটা পড়তাম, বাট তোমাদের এই বইটা পড়া লাগবে না। জাস্ট এই কোয়ান্টাম মেকানিক্স এর কিছু ইন্ট্রোডাকশন পার্ট আছে ইনিশিয়ালি, পেজ 22 থেকে 45, সেগুলো একটু দেখতে পারো। আর আজকে আমি যে স্লাইডস গুলো দেখাবো তার অনেকটুকু নেওয়া হয়েছে পার্ডু ইউনিভার্সিটির জেরার্ড ক্লিম্যাক এন্ড মার্ক লুনস্ট্রম, ওদের কিছু কোর্স আছে, সেখান থেকে আমি নিছি। ওদের কিছু স্লাইডস আছে যেগুলো ভেরি নাইসলি ডান। সো সেখান থেকে আমি কিছু পড়াবো, প্লাস আমি নিজে কিছু মেটেরিয়াল অ্যাড করছি। সো ইটস অলওয়েজ ইম্পর্টেন্ট যে মানে তুমি অ্যাকনলেজ করো, ঠিক আছে? আমি ইন্টারনেট থেকে কপি পেস্ট করে নিজের নামে চালাই দিলাম যেগুলো আমার স্লাইড না, তাহলে দ্যাটস আ ভেরি ব্যাড থিং, ঠিক আছে? সো এটা আমি করতে পারবো না। সোফার এর আগে যেগুলো দেখাচ্ছি এগুলা অনেকটুকুই আমার নিজের বানানো, আজকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে মোর taken from these two professors. এরা হচ্ছে মানে they are like icons in the field of devices. আচ্ছা, so elements of quantum mechanics. So basic understanding যে first of all তোমাকে একটু ধারণা থাকতে হবে যে what is classical system, classical system এ limitations গুলা কোথায়, এবং how did quantum mechanics
মেকানিক্স গেট স্টার্টেড, ঠিক আছে? যে কোয়ান্টাম মেকানিক্স কিভাবে শুরু হইলো, কেন শুরু হইলো, হ্যাঁ, এবং আমাদের কেন দরকার, why do we need quantum mechanics? হ্যাঁ, আমরা তো ইলেকট্রনিক ডিভাইস পড়বো, ট্রানজিস্টর পড়বো, হ্যাঁ, why do we need it? Schrodinger's equation, এটা আমরা কেন শিখবো, ঠিক আছে? why do we want to learn this? এবং এটা কিভাবে তৈরি হলো, এটা কি মিন করে, ফিজিক্যাল মিনিংটা কি? হ্যাঁ, তোমরা তো পড়ে আসছো শ্রোডিঙ্গার, কেউ বলতে পারবা যে শ্রোডিঙ্গার ইকুয়েশনের ফিজিক্যাল মিনিংটা কি? ইকুয়েশনটা মুখস্থ থাকবে না, বাট হোয়াট ডাজ ইট মিন? স্যার এটা আমরা হচ্ছে যতটুকু মাথায় সেটা হচ্ছে স্যার ওই যে আমরা মনে হয় কোন একটা অ্যাটমের ঠিক কোন জায়গাতে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি বা ইলেকট্রন ডেনসিটি কোথায় ম্যাক্সিমাম বা কোথায় মিনিমাম, এই জিনিসগুলো বা ইলেকট্রন যেটা ওয়েভ যেটা সেখানে কোথায় হচ্ছে বেশি পাওয়া যাচ্ছে আর কি, বা ইলেকট্রন ক্লাউড যেখানে কোথায় বেশি পাওয়া যাচ্ছে, এই প্রবাবিলিটিটা জাস্ট বের করি। আচ্ছা, হ্যাঁ, মানে ঠিক আছে, মানে একটা গিভেন স্পেসের মধ্যে হচ্ছে একটা ইলেকট্রনকে কোথায় পাওয়া যাবে ওটার প্রবাবিলিটি ক্যালকুলেট করায়, মানে হাইয়েস্ট প্রবাবিলিটি অফ বিং এবল টু ফাইন্ড অ্যান ইলেকট্রন একটা জায়গায়। হ্যাঁ, দ্যাটস ওকে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আইল টেক দ্যাট। হ্যাঁ, হ্যাঁ, বেসিক্যালি ফিজিক্যাল মিনিংটা হচ্ছে এটা, যে ইলেকট্রনের যে ওয়েভ লাইক প্রপার্টিজ আছে, হ্যাঁ, ইলেকট্রন ক্যান বি কনসিডার্ড এজ এ ওয়েভ। সো ওয়েভ, ইলেকট্রনের যে ওয়েভ ফাংশনটা, that is dependent on time and space, ঠিক আছে? সো এই টাইম এন্ড স্পেসে এই ওয়েভ ফাংশনটাকে ম্যাথমেটিক্যালি তুমি যদি ডিফাইন করতে চাও ইন টার্মস অফ স্পেস এন্ড টাইম, হ্যাঁ, যে এটা একটা ওয়েভ, এই ওয়েভটা একটা স্পেসে এক্সিস্ট করে এন্ড ইট ইজ টাইম ভ্যারিয়েন্ট, ইট ইজ ডিপেন্ডেন্ট অন স্পেস এন্ড টাইম। এবং এই জিনিসটা তুমি যদি ম্যাথমেটিক্যালি ওয়েভ ফাংশনটাকে ডিফাইন করতে চাও, then you have to do that with the help of Schrodinger's equation. So Schrodinger equations basically gives you the space and time dependent wave function of the electrons. So it also gives some summary. So but let's look at ওটাতে আমরা আসবো, Schrodinger equation এখানে দেখবো, তোমরা অনেক ইন্টারেস্টিং জিনিস শিখবা about Schrodinger's equations, যেগুলো আমি শিওর তোমরা সেকেন্ড ইয়ারে শিখো না। সো এখানে আমরা দেখবো, এবং এটা কেন ডিভাইসের জন্য সো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমরা দেখব। সো বাট লেটস টেক এ লুক এট ক্লাসিক্যাল সিস্টেম। দিস ইজ আইজ্যাক নিউটন। ওকে, সো একটু ক্লাসিক্যাল সিস্টেমটা সম্পর্কে আমরা জানি। আচ্ছা, তার আগে হচ্ছে যে ক্লাসিক্যাল সিস্টেমের লিমিটেশনস গুলো তো আমরা দেখবই, বাট এক্স্যাক্টলি একটু বলে নিই তার আগে, যে হয়তো আচ্ছা সরি স্লাইডটা মেবি একটু আগে দেওয়া উচিত ছিল। তারপরে আমরা ক্লাসিক্যাল সিস্টেমে যাব। আচ্ছা, why do we need quantum mechanics? আচ্ছা আচ্ছা এখানে একটা ডিভাইস দেখানো হয়েছে, দিস ইজ আ ট্রানজিস্টর, মাঝখানে হচ্ছে চ্যানেল, হ্যাঁ, আর হচ্ছে এখানে সোর্স এন্ড ড্রেন দুই সাইডে। তুমি একটা ভোল্টেজ দিলা সোর্স থেকে ড্রেনে, তোমার কারেন্ট ফ্লো করবে, সরি ইলেকট্রন ফ্লো করবে ফ্রম দ্য সোর্স টু দ্য ড্রেন। উপরে গেট আছে, গেটটাকে আমি আর দেখালাম না, মনে ধরে নিলাম যে গেটটা ইজ অন। The current flow is given by conductance or conductivity of the channel into the voltage applied. Our conductivity of the channel into the voltage, এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করে লেখা যায় Q হচ্ছে চার্জ, N হচ্ছে চার্জ ডেনসিটি, V হচ্ছে গিয়ে এই চার্জটা কোন স্পিডে মুভ করতেছে বা ভেলোসিটি, আর এই হচ্ছে এই চ্যানেলের এরিয়া অফ ক্রস সেকশন। আচ্ছা, সো এখন এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি n হচ্ছে কি চার্জ ডেনসিটি। ওকে, সো এই চার্জ ডেনসিটিটা কি? চার্জ ডেনসিটিটা ইজ ইকুয়েশনটা ইজ গিভেন বাই this is the charge density, normally mean করে the number of electrons that are available for conduction। যে এটা যদি আমার সোর্স হয়, এটা হচ্ছে আমার ড্রেন, সোর্স থেকে ইলেকট্রন ফ্লো করতেছে টুয়ার্ডস দ্য ড্রেন। Okay, this is the flow of electrons from the source to the drain. আচ্ছা, এখন এগুলো হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস অ্যাভেলেবল ফর কন্ডাকশন, মানে যে ইলেকট্রনস গুলো ফ্লো করছে তাদের সংখ্যাটা হচ্ছে n। দিস ইজ গিভেন বাই চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি হচ্ছে গিয়ে তোমার নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম, যে তোমার টোটাল
যদি আমরা একটা ইউনিট ভলিউম নেই, এই ক্রিস্টালটা একটা ক্রিস্টালের মধ্যে দিয়ে ফ্লো করতেছে, এই ইউনিট ভলিউমে কয়টা অ্যাটম আছে এবং নাম্বার অফ ইলেকট্রনস পার অ্যাটম, যে তোমার প্রতিটা অ্যাটমে কয়টা ইলেকট্রন অ্যাভেলেবল আছে। সো এটা যদি তুমি করো তাহলে ইন্টারেস্টিংলি দেখবা, বা এই দুটো মাল্টিপ্লাই করলে কি হয়, এটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ভলিউম আর এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার অ্যাটম, তাহলে অ্যাটম অ্যাটম ক্যান্সেল, দিস বিকাম নাম্বার অফ ইলেকট্রনস পার ভলিউম। বাট প্রবলেম হচ্ছে যে এই দুইটার প্রোডাক্ট দিস ইজ নট ইকুয়াল টু n, তার মানে তোমার টোটাল যত ইলেকট্রনস আছে এই ক্রিস্টালে সবগুলো ইলেকট্রনস দে আর নট টেকিং পার্ট ইন দ্য কন্ডাকশন। এই যে সোর্স থেকে ড্রেনে কারেন্ট কন্ডাক্ট করতেছে যত সংখ্যক ইলেকট্রন, that is not equal to the total number of electrons that is available in the system. Is it clear? বুঝা গেছে? জি স্যার। সবগুলো ইলেকট্রন কন্ডাক্ট করছে না, কেন করতেছে না? ঠিক আছে, দ্যাটস এ বিগ কোশ্চেন। আইডিয়ালি তো আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে 10টা ইলেকট্রন আছে 10টাই কন্ডাক্ট করবে, না, it doesn't really happen that way. So that's why this is shown as a not equal to. The total number of electrons doing the conduction is not equal to the total number of electrons that is available for conduction. যে কন্ডাকশন করবে এরকম ইলেকট্রন অনেক আছে কিন্তু সবাই কন্ডাকশন করবে না, only a fraction will conduct the current. এইটার রিজনটা কি? What is the reason for this? এই জিনিসটা বুঝতে হইলে you need to learn quantum mechanics, কারণ কোয়ান্টাম মেকানিক্স এর কনসেপ্ট থেকে তুমি দেখবা যে এইখানে এটাকে যদি তুমি আরো জুম ইন করো, you will see that this has discrete energy levels. এখানে হচ্ছে যে বটম লেভেল গুলা কমপ্লিটলি ফিল্ড আর টপ লেভেল গুলা হচ্ছে কমপ্লিটলি এমটি, ঠিক আছে? এবং যখন ইলেকট্রনস মুভ ফ্রম দ্য লোয়ার লেভেল টু দ্য হায়ার লেভেল ইউ হ্যাভ সাম কন্ডাকশন। সো এই জিনিসটা বোঝার জন্য যে ইউ হ্যাভ ডিসক্রিট এনার্জি লেভেলস এন্ড অল অফ দেম আর নট অকুপাইড by the same number of electrons. Okay, only the energy levels which are occupied by the electrons are responsible for conduction. So এই কনসেপ্টটা বোঝার জন্য you need to understand quantum mechanics. Understood? Yes, sir. স্যার। So এটা আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব। Then first let's go into the classical theories. So নিউটনের ছবি দেখালাম because it's the laws of motion, তোমরা জানো force equal F equals to ma, ঠিক আছে? এগুলা হচ্ছে ম্যাক্রোস্কোপিক পার্টিকেলস বা লার্জ পার্টিকেলস এর জন্য দ্যাট ইজ অ্যাপ্লিকেবল, যেটা একটা ফাইনাইট একটা ডিমেনশনস থাকবে, একটা ফাইনাইট ওয়েট থাকবে, হ্যাঁ, এন্ড দিস ইজ আ ফাইনাইট অবজেক্ট। এখন ফাইনাইট এসব অবজেক্টের জন্য no you have Newtonian mechanics or classical mechanics that is applicable. So in the classical physics the timeline that started like a little beyond Newton 1600 and continued all the way up to 1900, like 300 years dhore classical physics played a very important role in explaining how the everyday things around you work, ঠিক আছে? So 300 বছর ধরে নিউটন, ফ্যারাডে, হাইগেন্স, কুলম, ম্যাক্সওয়েল, and they all made significant contributions towards classical physics. আচ্ছা, এবং classical physics that is applicable to macroscopic particles, macroscopic objects, large objects. Okay, so classical physics যেটা বলে সেটা হচ্ছে যে you have some propagating wave যদি থাকে in nature, এটা it can continue to infinity, ঠিক আছে? যে এটার কোনো স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট নাই, this is going on forever, এবং এটার একটা ফাইনাইট ওয়েভলেন্থ থাকবে, it will have a finite frequency, এবং according to the laws of classical physics you can define the wave equation, propagating wave equation, এবং এটার solution is a sinusoidal function,
where this is the amplitude and this is sine of kx minus omega t. k হচ্ছে কি ওয়েভ নাম্বার। এগুলা খুব ইন্টারেস্টিং, পরে আমরা দেখবো যে এগুলো আসলে কিভাবে বের করে। x হচ্ছে কি স্পেস, it is propagating in space, and t হচ্ছে কি টাইম। So this is continuing for infinity. এখন এরা আবার when you have multiple point sources, more than one point sources, a propagating waves, they interact with each other. They superimpose on each other, resulting in constructive and destructive interference. And it shows some phenomena like diffractions and all. এগুলো হচ্ছে সব properties of classical physics. You already know this. It's nothing much to explain. So Huygens principle যেটা বলে যে if you have multiple waves originating from point sources, they can superimpose each other and create constructive and destructive interference. এবং এখানে যেখানে intersect করতেছে, these are called wave fronts. So you have point sources generating waves, and these lines, these are the lines গুলো যেখানে দেখানো হয়েছে, these are wave fronts. Okay. So these are wave fronts. So এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট। ওকে, যে প্রপাগেটিং ওয়েভস ইন নেচার কিরকম হতে পারে। আচ্ছা, so Newton did a lot of experiments with light, and then came the Young's double slit experiment, যেটা তোমরা অলরেডি সবাই জানো, and it gave some idea about the wave nature and also the particle nature of light. কিছুটা ideas দিছে, and people concluded at that time that light is an electromagnetic wave. It has oscillating electric and magnetic field. These are perpendicular to each other there, and this is continuing to infinity. So this is oscillating waves continuing from minus infinity to plus infinity. So these are some of the conclusions from classical physics. স্যার একটা জিনিস একটু জানার ছিল স্যার, এই যে ম্যাক্সওয়েলের সূত্রগুলার মানে ম্যাক্সওয়েলের থিওরিটার স্যার কোয়ান্টাম পার্সপেক্টিভে ব্যাখ্যা কোন টপিকে পড়ি আমরা স্যার? ইলেকট্রোম্যাগনেটিক্স একটা সাবজেক্ট আছে, ঠিক আছে? সেখানে তোমাদের এই ম্যাক্সওয়েলের কোয়ান্টাম অ্যাসপেক্ট গুলো তোমরা পড়ার কথা। সেখানে আমাদের ডিপার্টমেন্টের প্রবলেম এটা পড়ানো হয় না, বাট ফিজিক্স ডিপার্টমেন্টের ওরা পড়ে। তুমি যদি আমাদের তো মোর লাইক অ্যাপ্লিকেশন বেসড ইঞ্জিনিয়ারিং এ, বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু নো দ্য কোয়ান্টাম কনসেপ্টস অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশন, তাহলে তোমাকে ইলেকট্রোম্যাগনেটিক্স কোর্সটা পড়তে হবে, ঠিক আছে? স্যার আপনি যে বইটা সাজেস্ট করছেন এই স্লাইডের শুরুতে, ওইটাতে কি পাবো স্যার? না, ওটাতে পাবো না, ওটাতে ম্যাক্সওয়েল না। এটা ম্যাক্সওয়েল ইজ টোটালি রিলেটেড টু এ ডিফারেন্ট এরিয়া, সেটাকে আমরা বলি ইলেকট্রোডাইনামিক্স বা কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স। সো কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স তুমি ওই বইটাতে পাবা না। এটা তোমার হচ্ছে যে মোর বেসড অন ফিজিক্স, ঠিক আছে? জি স্যার। আমি তোমাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে ফিজিক্সে ডক্টর কবির ছিলেন, কবির স্যার আর কি। স্যার এখন নিউক্লিয়ারে আছেন। স্যার হচ্ছে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স পড়াতেন ফিজিক্স ডিপার্টমেন্টে। জি স্যার। স্যারের কিছু লেকচার প্রবাবলি তুমি পাবা অনলাইনে, ইউটিউবে আছে, বাট খুব বাজে কোয়ালিটি, সাউন্ড অত বোঝা যায় না। বাট ওখানে স্যারের একটা কোর্স আছে, সেটা দেখতে পারো। আর এছাড়া অন্যান্য বাইরের ইউনিভার্সিটি কোর্স তো পাবাই, সেগুলো দেখা যেতে পারে। বাট স্যারেরটার জন্য বললাম কারণ হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সে আই ডোন্ট থিংক দেয়ার ইজ এনিবডি, মানে অ্যাটলিস্ট বাংলাদেশে তো নাই। আমার মানে আমি তো বাইরেও পড়েছি এগুলা, সো আই হ্যাভ নট সিন এনিবডি যে মানে যে কবির স্যারের থেকে বেটার ইন কোয়ান্টাম মেকানিক্স। মানে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, ধরো আমরাও অ্যাজ এন ইঞ্জিনিয়ার, ইভেন আমি যদি আমার কথা বলি, আমি খুব বেশি ভালো কোয়ান্টাম মেকানিক্স জানি না, যতটুকু জানি সেটা হচ্ছে আমার ডিভাইস রিলেটেড। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু নো
এই যে বললাম ম্যাক্সওয়েলস ইকুয়েশনস এর অ্যাসপেক্টস গুলা এগুলা খুব ইন্টারেস্টিং। তুমি যদি ডিপে যাও প্রচুর ম্যাথমেটিক্স আছে, প্রচুর অঙ্ক করতে হবে, বাট ইউ উইল রিয়েলি লাভ দিস। মানে আমি একসময় একটু ঘাটাঘাটি করছিলাম এন্ড আই রিয়েলি এনজয়েড ইট। মানে সো আমি সাজেস্ট করবো যে যদি পসিবল হয় গো এন্ড মিট স্যারের সাথে কথা বলতে পারো, ইউ ক্যান গিভ ইউ সাম গুড গাইডেন্স। স্যার এখন আসেন কিনা জানি না, উনি অনেক বয়স হয়ে গেছে এবং উনি অনেক অসুস্থ যেটা শুনেছি, বাট ইউ ক্যান কনসাল্ট উইথ হিম সামটাইম, বাট ইমেল করে হোক ইউ ক্যান কন্ট্যাক্ট হিম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, সো এনিওয়ে এই স্লাইডটা মনে হয় স্কিপ করে গেছিলাম। আচ্ছা, এটা আর কিছুই না, এটা হচ্ছে নিউটনের যে ফ্রি ইলেকট্রন it has a mass and an acceleration, ঠিক আছে, এবং তোমার ইলেকট্রনের যে মোমেন্টাম, হ্যাঁ, ফোর্স হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। দিস আর বেসিক নিউটনিয়ান মেকানিক্স থেকে আসছে। আচ্ছা, কেন এগুলা বলতেছি? তো মনে হবে যে এগুলা তো আমরা জানি, এগুলো কেন বলতেছে, কারণ এগুলো একেবারে ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ক্লাসিক্যাল ফিজিক্স। এগুলো ডেভেলপড হয়েছে ইন দ্য 300 ইয়ার যে টাইমলাইন দেখালাম, নিউটন থেকে ওই যে কুলাম, ফারাডে, ম্যাক্সওয়েল পর্যন্ত পিপল ইউজ টু প্র্যাকটিস দিস ফিজিক্স। হ্যাঁ, তখনও কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর কনসেপ্ট আসে না। এটা কিভাবে আসছে বা কেন আসছে সেটা বোঝানোর জন্য এত এই ক্লাসিক্যাল ফিজিক্স এর একটু ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, সো এই লস অফ মোশন বা ক্লাসিক্যাল ফিজিক্সে তুমি কিন্তু ইউ ক্যান অ্যাপ্লাই সাম বাউন্ডারি কন্ডিশনস। সেটা হচ্ছে যে আমরা ওয়েভ গুলাকে ইনফিনিটিতে না করে আমরা হচ্ছে ধরো আরো একটা সার্টেন রিজনে আমরা কনফাইন করলাম। হ্যাঁ, কনফাইন করলাম সো দ্যাট তোমার দ্য লেন্থ অফ দ্যাট কনফাইন রিজন আমরা বলতে পারি যে এল। সো এখানে তুমি বিভিন্ন ওয়েভলেন্থের ওয়েভকে তুমি কনফাইন করতে পারো, যেমন তোমার আর এই ক্ষেত্রে ওয়েভলেন্থ হচ্ছে L/2, এই ক্ষেত্রে ওয়েভলেন্থ হচ্ছে কি L। সো ইউ ক্যান কনফাইন ওয়েভস, এগুলাকে বলা হচ্ছে মোডস। সো ডিফারেন্ট মোডস কে তুমি কনফাইন করতে পারো উইথিন সার্টেন বাউন্ডারিজ, এবং ইউ ক্যান ইউজ দিস টু ডু সেভারাল অ্যাপ্লিকেশনস। যেমন একটা তো তোমরা জানো যে গিটারের স্ট্রিং, হ্যাঁ, দিস ইজ টাইড এট 2 ends। গিটারের স্ট্রিং দুইটা এন্ডে এরকম ফিক্স করা থাকে। সো when you cause it to vibrate it creates modes, ঠিক আছে। সো these are the modes, স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করে, ঠিক আছে। একই কনসেপ্ট কিন্তু ইউজ হয় ইন এ রেজোনেটর। হ্যাঁ, তোমার মাইক্রোওয়েভস যখন পড়বা, basically you have standing waves concept that is applied in these resonators, ঠিক আছে। So these are the classical physics could explain all these concepts, no problem. এবং তুমি যদি বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করো তখন তোমার ওয়েভ ফাংশনসটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে তোমার দ্য ওয়েভ ইজ লিমিটেড বিটুইন 0 এন্ড L। সেটা যদি 0 ধরি, এটা যদি L ধরি, ওয়েভটা হচ্ছে এর মধ্যে লিমিটেড। দিস ইজ দ্য ওয়েভ ফাংশন। এখানে k ইজ গিভেন বাই j ইনটু পাই বাই L। j হচ্ছে কি একটা ইন্টিজার, ঠিক আছে। এন্ড এই বাউন্ডারির বাইরে মানে লেস দেন x ইজ লেস দেন 0 and x is greater than L, এখানে ওয়েভটা আসলে এক্সিস্ট করে না। সো দ্য ওয়েভ ফাংশন ইজ 0। সো ইউ ক্যান কনফাইন দিস, এবং এটা দিয়ে তুমি ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস তুমি করতে পারো। আচ্ছা, সো এই যে কনসেপ্টস গুলা, হ্যাঁ, দিস আর দ্য ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ ক্লাসিক্যাল ফিজিক্স। এরপরে যেটা তোমরা জানো যে হোয়াইট লাইটকে ইফ ইউ পাস ইট থ্রু দ্য প্রিজম, ঠিক আছে, ইট স্প্লিটস আউট ইনটু ডিসক্রিট wavelengths, ঠিক আছে। এটাও কিন্তু নিউটন did this experiment and this was also one of the foundations of classical physics. তাহলে ক্লাসিক্যাল ফিজিক্স এর কয়েকটা ইম্পর্টেন্ট মানে মাইলস্টোন হচ্ছে যে ইউ ক্যান ডিফাইন দ্য ওয়েভ ইকুয়েশনস, তারপরে একটা হচ্ছে যে লাইট ইজ এন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং হোয়াইট লাইট কনসিস্টস অফ মাল্টিপল কালার্স, ইচ কালার রিপ্রেজেন্টস a certain frequency. See, so these are the fundamental concepts of classical physics. এখন আসল যে the advent of quantum mechanics, এই quantum mechanics কেন আসলো বা কিভাবে আসলো। আচ্ছা, এই বইটার আমি এখানে দিছি, I'm not trying to do any advertisement, but
আমি রিসেন্টলি বইটা পড়ছি কিছুদিন আগে, আমার কাছে আছে বইটা, এটা তোমরা পড়তে পারো, এটা খুব ইন্টারেস্টিং। কারণ কোয়ান্টাম মেকানিক্স ইটস অ্যাবাউট দ্য লাইফ অফ ম্যাক্স প্ল্যাঙ্ক। হ্যাঁ, সেই ম্যাক্স কাইন্ড অফ বলতে পারো যে অনেকটা ম্যাক্স প্ল্যাঙ্কের জীবনী টাইপের, বাট ইটস ওয়েল রিটেন। বইটা ইন্টারেস্টিং। সো কারো যদি তোমাদের কোয়ান্টাম মেকানিক্স কিভাবে শুরু হওয়ার হিস্ট্রিটা যদি জানতে চাও, তাহলে ইউ ক্যান অ্যাকচুয়ালি রিড অ্যাবাউট দ্য লাইফ অফ ম্যাক্স প্ল্যাঙ্ক। ভেরি ইন্টারেস্টিং। কারণ যত আমরা কোয়ান্টাম মেকানিক্স, এখন তোমরা কোয়ান্টাম কম্পিউটিং বলো, কোয়ান্টাম কমিউনিকেশন বলো, so everything we love to use the word quantum, but এটা কিভাবে শুরু হলো, that's a very interesting story. So এই বইটাতে it talks about the early life and career of Max Planck. So I would suggest যে তোমরা তো অনেক কিছুই বই কিনো, you should buy some good books on science. এটা পড়লে ভালো লাগবে। It's a good book to read. So advent of quantum mechanics. আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্সে ফার্স্ট হাইপোথেসিস বা ফার্স্ট শুরুটা আসে হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক থেকে, দ্যাট ইজ ইন 1901। আমি ক্লাসিক্যাল ফিজিক্সের যে টাইমলাইন দেখালাম ফ্রম 1600 টু 1900, 1901-এ ম্যাক্স প্ল্যাঙ্ক ফার্স্ট প্রপোজড দ্য আইডিয়া অফ কোয়ান্টাম বা কোয়ান্টা। হ্যাঁ, এই কনসেপ্টটা বা কোয়ান্টাইজড, এই কনসেপ্টটা ফার্স্ট প্রপোজ করে ম্যাক্স প্ল্যাঙ্ক। 1905-এ আইনস্টাইন demonstrated photoelectric effect. Then Niels Bohr 1913. দেখো এই সময়গুলো খুবই ইম্পর্টেন্ট। If you know about this history, it feels really really exciting. এবং তোমরা বলতে পারো যে স্যার জাস্ট গল্প করতেছে, আসল টপিক পড়াচ্ছে না। আমি আস্তে আস্তে টেকনিক্যাল জায়গাটায় যাব, কিন্তু তার আগে হচ্ছে যে ইউ হ্যাভ টু নো দ্য ফাউন্ডেশনস, যে কোথা থেকে আসছে এই কনসেপ্ট। অনেকেই কোয়ান্টাম মেকানিক্স বলে, কিন্তু কিভাবে শুরু হয়েছে, কেন শুরু হয়েছে দে ডোন্ট নো। এবং নিলস বোর অ্যাটমিক স্পেকট্রা ফার্স্ট এক্সপ্লেইন করে যে কেন এরকম হচ্ছে, দ্যাট ইজ 1930। তারপর ডি ব্রগলি in 1924 mentioned about the wave particle duality, যে একটা ইলেকট্রন can both be a particle and a wave. এই যে চারজনকে এখানে দেখতেছে, all four of them are Nobel laureates for their contribution in quantum mechanics. Okay, the first thing started with Max Planck. আচ্ছা, এটা কি তোমরা জানতা এই যে ম্যাক্স প্ল্যাঙ্কের কিভাবে শুরু হয়েছে কোয়ান্টাম মেকানিক্সটা, এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন? Did you know about this? স্যার ওই যে রেলে জিন্স আর বিনের সূত্রের কারেকশন। হ্যাঁ, বাট এটা কি পড়ছো তোমরা আগে? স্যার বিনের ল অল্প পড়া হয়েছিল ইন্টারে, বাট সেকেন্ড ইয়ারে কি পড়ছো এটা, যে কেন? আচ্ছা, মেবি না স্যার। না পড়ে থাকলে তাহলে আসলে লেটস লুক ইনটু দিস। এগুলো খুবই ইন্টারেস্টিং ফ্যাক্টস। এবং তুমি দেখো এখানে আস্তে আস্তে আমরা হচ্ছে এই কনসেপ্টস গুলো পড়ে আমরা কিন্তু এই যে দেখো আস্তে আস্তে আমরা ডিভাইসে ঢুকবো। ঠিক আছে, এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশনস আছে, আমি কিছু ইকুয়েশন সলভ করছি। এই স্লাইডটা শেষ হয়নি, আজকে রাতে আরো কিছু বানাবো, কালকে আমি তোমাদের এটা আপলোড করব। সো এটা হচ্ছে আমার সলভ করা, মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনস কিভাবে ফর্মুলেট করে। সো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, এবং আলটিমেটলি আমি এটাকে তোমার সেমিকন্ডাক্টর ডিভাইসের সাথে কানেক্ট করে দিব, যে তখন তোমরা বুঝবা যে আচ্ছা আসলে এই কনসেপ্টগুলা আমার ডিভাইসে কাজে লাগতেছে। তার আগে আমাকে এই ফান্ডামেন্টাল জিনিসগুলো বুঝতে হবে। আচ্ছা, ব্ল্যাক বডি ডি রেডিয়েশন নিয়ে আচ্ছা কিছু কোয়ান্টাম মেকানিক্স শুরু হলো কিভাবে? শুরু হলো যে পিপল ইউজ টু ডু লট অফ এক্সপেরিমেন্টস ব্যাক ইন দোজ ডেজ। এখন তার মধ্যে এরকম একটা এক্সপেরিমেন্ট দেখা গেছে যে একটা হট বডি দিয়ে যখন রেডিয়েশন এমিট করে, তখন হচ্ছে স্পেকট্রোমিটার ওই সময় তৈরি হয়েছে। ঠিক আছে, বেসিক স্পেকট্রোমিটার, নট ইলেকট্রিক বা এরকম, যেটা ওই তোমার লাইট দেখে লাইটের মানে ওয়েভলেন্থ গুলাকে অ্যানালাইজ করতে পারে। সো
সায়েন্টিস্টরা দেখলো, ফিজিসিস্টরা, এটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের আগে 1900 এর আগের কথা বলতেছি, যে একটা বডিকে যখন হিট করা হয় সেটা টেম্পারেচার রেডিয়েট করে, এবং এই টেম্পারেচার যে রেডিয়েশন হচ্ছে সেটা, আর যদি ওয়েভলেন্থটা আমি মেজার করি, এবং দুইটা জিনিস, একটা হচ্ছে ওয়েভলেন্থ মেজার করলাম আর একটা হচ্ছে ইন্টেন্সিটি মেজার করলাম, তাহলে একটা গিভেন টেম্পারেচারে একটা বডিকে তুমি 3000 কেলভিন পর্যন্ত হিট করলাম, করে সেখান থেকে যে রেডিয়েশন আসতেছে সেই রেডিয়েশনটা তুমি ওয়েভলেন্থ এর রেসপেক্টে ওর ইন্টেন্সিটি গুলা মাপলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি দেখবা যে ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থ এরকম একটা ডিস্ট্রিবিউশন পাচ্ছ। তারপরে তুমি হচ্ছে এটাকে আরো টেম্পারেচার বাড়ায় দাও, ঠিক আছে? বাড়ায় দিলে তুমি আবার স্পেকট্রামটা মাপলা, আবার টেম্পারেচার আরো হিট করো, আরো হিট করে আবার তুমি স্পেকট্রোমিটার দিয়ে তুমি ওর ওয়েভলেন্থ আর সাপেক্ষে ইন্টেন্সিটিটা কতটুকু ইন্টেন্সিটি হচ্ছে সেটা মেজার করলাম। এরকম ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থ তুমি যদি প্লট করো ফর ডিফারেন্ট টেম্পারেচারস, তাহলে একটা ইন্টারেস্টিং ফেনোমেনন দেখতে পাবা। সেটা কি? সেটা হচ্ছে যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে এই যে পিক যে ইন্টেন্সিটিটা, টেম্পারেচার বাড়ার সাথে সাথে এই পিক ইন্টেন্সিটিটা শিফট করছে। ইট ইজ শিফটিং টুয়ার্ডস দ্য শর্টার ওয়েভলেন্থ। শর্টার ওয়েভলেন্থ মানে হচ্ছে ইট ইজ শিফটিং টুয়ার্ডস দ্য আল্ট্রাভায়োলেট রিজন। ক্লিয়ার? এবং এই পিক ওয়েভলেন্থটা ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। এটার ফাংশনটা হচ্ছে যে পিক ওয়েভলেন্থ হচ্ছে 2900 মাইক্রোমিটার ডিভাইডেড বাই টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। সো আমরা দেখতে পাচ্ছি যে যত আমি টেম্পারেচার বাড়াচ্ছি তত পিক ওয়েভলেন্থটা কমে আসতেছে। পিক ওয়েভলেন্থ কমে আসা মানে it is shifting towards the left, towards the ultraviolet region. Okay, so এটা অবজার্ভ করা গেছে ফর এ ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি কি? ব্ল্যাক বডি হচ্ছে যে একটা হিটেড সারফেস যেখান থেকে ইউ গেট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ অল ওয়েভলেন্থস, পুরো এন্টায়ার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা তুমি পাচ্ছ। এবং দেখা গেছে ব্ল্যাক বডির টেম্পারেচার যত বাড়বে স্পেকট্রামটা তত লেফটে, মানে হচ্ছে স্পেকট্রামের যে পিক ওয়েভলেন্থটা সেটা ইউভির দিকে শিফট করতে থাকবে। এই ফেনোমেননটাকে বলে হচ্ছে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। কেন ক্যাটাস্ট্রফি বলে? কারণ হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্সের যে কনসেপ্ট বা থিওরি সেটা দিয়ে হচ্ছে ইউ ক্যান নট রিয়েলি এক্সপ্লেইন দিস, ঠিক আছে? ইউ ক্যানট এক্সপ্লেইন দিস ফেনোমেনন। ক্লাসিক্যাল থিওরি যেটা বলে সেটা হচ্ছে যে আমি যদি if I go towards shorter wavelength, this is according to the classical theory, তাহলে হচ্ছে the intensity will keep on increasing and it will go towards infinitely বাড়তেই থাকবে। কিন্তু এখানে আমরা কি দেখতেছি যে as I go towards shorter wavelength আমার হচ্ছে it goes to the peak, তারপরে এটা আবার ফল করা শুরু করে। এই যে ফল করতেছে, this is cannot be explained by the classical theory. ক্লাসিক্যাল ফিজিক্স যেটা প্রেডিক্ট করে, ক্লাসিক্যাল ফিজিক্স কিভাবে প্রেডিক্ট করে? ক্লাসিক্যাল ফিজিক্স আমরা একটু আগে দেখে আসছি যে ওয়েভ ইকুয়েশন, দিস ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো বেসড অন দ্যাট ওয়েভ ইকুয়েশন, তুমি যদি এই ওয়েভ ইকুয়েশনটাকে টেম্পারেচারের সাপেক্ষে লিখো তাহলে ইট উইল শো দ্যাট দ্য trend is going towards infinity as the temperature increases. So classical physics cannot really explain this. Understood? এটাকে বলে হচ্ছে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। এবং এই জিনিসটা দেখা গেছে যে classical theory according to Rayleigh and Jeans could not really predict this. 1901 Max Planck first showed যে আমরা যদি এই যে রেডিয়েশনটা আসতেছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কামিং ফ্রম দ্য ব্ল্যাক বডি, ঠিক আছে? পারফেক্ট ব্ল্যাক বডি হচ্ছে সান, বিকজ সান এমিটস ইলেকট্রোম্যাগনেটিক
radiation of all wavelengths. আচ্ছা, সো এই যে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভসটা আসতেছে সেটা বেসিক্যালি is made up of energy packets or quanta. যে এখানে এনার্জি যেটা আছে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে, এটা হচ্ছে কন্টিনিউয়াস as function না, it's not a continuous function of temperature churn. So এনার্জিটা কি, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জিটা হচ্ছে কোয়ান্টাইজড, এটা হচ্ছে ডিসক্রিট। এবং প্ল্যাঙ্ক যেটা প্রপোজ করে যে দিস এনার্জি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ডেফিনেটলি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ওয়েভলেন্থ। ওকে, ইউ ক্যান সে otherwise the energy is dependent on the wavelength or frequency of the electromagnetic radiation. In fact, Planck যেটা বলে যে this is proportional to the frequency, যে electromagnetic radiation এর frequency higher, সেটার এনার্জিটাও higher হবে। And a proportionality constant is given by the Planck's constant. Understood? স্যার হ্যাঁ বলো। স্যার এই কনস্ট্যান্টটা কিভাবে বের করলো মানটা প্লাঙ্কের? কিভাবে বের করছে সেটা হচ্ছে বেসড অন এম্পিরিক্যাল এক্সপেরিমেন্টস। এম্পিরিক্যাল মানে হচ্ছে যে তোমার যে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে ইউ মেজার দ্য এনার্জি, রাইট? তুমি যদি ইন্ডিপেন্ডেন্টলি তুমি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি নিবা, ফ্রিকোয়েন্সি নিয়ে তুমি এনার্জিটা হচ্ছে তুমি ক্যালকুলেট করবা। তারপর তুমি যদি গ্রাফ আঁকো সেখান থেকে স্লোপ হচ্ছে কি h। বাট দ্য প্রবলেম হচ্ছে যে এটা আইডিয়ালি এরকমই হওয়া উচিত, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি নিয়ে তুমি এনার্জি করলা, বাট তখনকার সময়ে এইরকম এক্সপেরিমেন্ট করাটা ডিফিকাল্ট ছিল, বিকজ তোমার তো এত ইনস্ট্রুমেন্ট ছিল না। সো যেটা হয়েছে যে তোমার এগুলাকে ক্যালকুলেশন করে বের করতে হয়েছে, যে তোমার ডিফারেন্ট ধরো ফ্রিকোয়েন্সি দেখে হচ্ছে যে তোমার আর যেটার এনার্জিটা যেটা যে ওই ফ্রিকোয়েন্সিতে সেই এনার্জিটা মেজার করছে, সো এট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। তারপরে হচ্ছে তোমার ওই ক্যালকুলেশন করে দেখছে যে প্রত্যেকবারই তোমার এনার্জি আর ফ্রিকোয়েন্সির রেশিও বিকামস সেম, একটা এবং সেটা হচ্ছে গিয়ে h। হ্যাঁ বলো। তাহলে এনার্জিটা মাপলো কিভাবে স্যার? এনার্জিটা কিভাবে মাপলো? জি স্যার। আচ্ছা, এনার্জিটা মাপার অনেকগুলো ওয়ে আছে। সেটা হচ্ছে যে তোমার এনার্জি ইজ হোয়াট, এনার্জি ইজ রিলেটেড টু তোমার টেম্পারেচার, রাইট? জি স্যার। সো এটা ডিরেক্টলি মাপছে আমি বলবো না, বাট এনার্জি ইজ এ ফাংশন অফ দ্য টেম্পারেচার। টেম্পারেচার তো তুমি মাপতে পারবে, রাইট? সো ওয়ান্স ইউ নো দ্য টেম্পারেচার, বেসিক্যালি তোমার যত হবে কি বলে হাই টেম্পারেচার হবে তত তোমার এনার্জি বেশি হবে, রাইট? তাই না? এনার্জি বেসিক্যালি কি, তোমার ওই যে ভিতরে যে মলিকিউলস গুলা, সরি অ্যাটমস গুলা ভাইব্রেট করতেছে, ভাইব্রেশন স্যার, ওটার ভাইব্রেশনটা। সো যত বেশি ভাইব্রেট করবে টেম্পারেচার তত বেশি হবে, রাইট? জি স্যার। তাহলে টেম্পারেচার বেশি মানে হচ্ছে এনার্জিটাও বেশি। তো তুমি যদি টেম্পারেচারটা মেজার করতে পারো, you can indirectly get a feel of the energy, right? জি স্যার। সো সেভাবে এনার্জিটা বের করছে, ঠিক আছে? জি স্যার। সো এনার্জি ইজ মেজার্ড অ্যাজ আ ফাংশন অফ দ্য টেম্পারেচার। কারণ তারপরে দেখছে যে এটা আবার ওই ফ্রিকোয়েন্সির সাথে একটা সার্টেন রেশিও মেনটেন করতেছে বারবার, এবং দ্যাট ইজ বিকামিং দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কিন্তু এই জিনিসটা বের করছে, কিন্তু ও মানে হি কুড নট এক্সপ্লেইন দ্য ফিজিক্যাল মিনিং যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ও ক্যালকুলেশন করে দেখাইছে যে এনার্জি আর ফ্রিকোয়েন্সি দেয়ার রেশিও ইজ এ কনস্ট্যান্ট ফ্যাক্টর, এবং ওইটা এখানে যদি অ্যাপ্লাই করো ইট ক্যান এক্সপ্লেইন দ্য আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। এই ক্লাসিক্যাল ফিজিক্স যেটা পারে নাই সেটা হচ্ছে এই ইকুয়েশনে পারতেছে, এবং এটা তখনই অ্যাপ্লিকেবল যখন তুমি এই এনার্জিটাকে তুমি কোয়ান্টাইজড
ফর্মে চিন্তা করবা, মানে ডিসক্রিট, ঠিক আছে, ঝাঁকে ঝাঁকে আসতেছে। কন্টিনিউয়াস কিছু না, ঠিক আছে, যে তোমার এক একটা প্যাকেটস অফ এনার্জি আসবে এবং প্রত্যেকটা প্যাকেটের তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে এনার্জিটা ডিরেক্টলি প্রপোর্শনাল। সো এই কনসেপ্টটা প্ল্যাঙ্ক প্রপোজড ইট, বাট সে কিন্তু এটা ডিটেইলসে এক্সপ্লেইন করতে পারে না এটার পিছনের ফিজিক্সটা, বিকজ এট দ্যাট টাইম, এখন আমাদের কাছে মনে হয় আমরা সব জানি, খুব ইজি, ওই সময় পিপল ডিডন্ট নো অল দিস থিংস। তখন ও জাস্ট এটা দেখাচ্ছে ক্যালকুলেশন করে এবং এই আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফিটা এক্সপ্লেইন করছে যে এই ভাবে যদি আমরা ইকুয়েশনটা প্রপোজ করি তাহলে উই ক্যান এক্সপ্লেইন দিস, যেই জন্য প্ল্যাঙ্ক গট দ্য নোবেল প্রাইজ। পরে কালকে আমরা দেখব যে আইনস্টাইন যখন ফটো ইলেকট্রিক এফেক্ট ডিসকভার করলো তখন কিন্তু হি কুড এক্সপ্লেইন ইট ইন মোর ডিটেলস। এভাবে আস্তে আস্তে কোয়ান্টাম মেকানিক্সের পাথটা তৈরি হয়েছে। ওকে, সো সরি 11:30 বাজে, আই নিড টু স্টপ হিয়ার। কালকে আমরা কন্টিনিউ করব, এন্ড কালকে আমি দেখাবো যে তোমাদের এই কোয়ান্টাম মেকানিক্স কিভাবে অ্যাকচুয়ালি ডিভাইসের জন্য অ্যাপ্লাইড হয়। ঠিক আছে, আজকে যেহেতু এক্সট্রা ক্লাস, আমি আজকের জন্য সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। ওকে, আমি আলাদা করে রোল কল করব না, বাট কালকে করব। ঠিক আছে, রেগুলার ক্লাস, এই মেকআপ ক্লাসে অ্যাটেন্ডেন্স দিব। এনি কোয়েশ্চেনস? কোয়েশ্চেন আছে কোনো? মেবি নেই স্যার। স্যার আমার হচ্ছে স্যার অন্য টপিকে একটা কোশ্চেন আছে, মানে এক্স্যাক্টলি কোয়ান্টাম মেকানিক্স অথবা এগুলা নিয়ে না। আচ্ছা বলো, আমি তাহলে রেকর্ডিংটা অফ করি না।